সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমি তোমাদের একদিন পূর্বেই দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে তোমরা যারা পিপিএসবাসী তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা মূলত তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার 2, আচ্ছা এখানে আমরা চ্যাপ্টার 3 লিখে ফেলছি। এখানে হবে চ্যাপ্টার 2 এর আমরা আজকে আলোচনা করব। আমাদের টপিকস হচ্ছে তড়িৎ ধারক নিয়ে। সো আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 2 স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটির ইলেকট্রিক ক্যাপাসিটর অর্থাৎ তড়িৎ ধারক নিয়ে। সো প্রথমেই তোমরা কে কোন জায়গা থেকে আমাদের কমেন্টে জয়েন করেছো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাল্লাহ আজকে আমরা ঈদের আগে একটা ভালো মতো কূপ দিব, ঠিক আছে? সো একটু আমি কমেন্ট পড়ি, দেখি তোমরা কারা কারা জয়েন করছো অলরেডি। নূর হোসেন আসিফ সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। রুকন ভাই দেখতেছে, তোমাদের রুকন ভাই। দেবেন্দু পাল, ওয়ালাইকুম আসসালাম। তারপরে অরাইজা সেটিবা, ওয়ালাইকুম আসসালাম। হেলাল উদ্দিন জয়েন করছে আমাদের সাথে। পলাশ ভাই জানাইছে যে ঈদের আগে একটা কূপ দিয়ে দেন ভাই। হ্যাঁ অবশ্যই, আমরা কূপ দেওয়ার চেষ্টা করতেছি আজকে। ফাইজা ফারিহা, ওয়ালাইকুম আসসালাম। চারুলতা চারু, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি। চারুলতা চারু জয়েন করছে পাবনা থেকে। ফাইজা ফারিহা জামালপুর থেকে। নূর হোসেন আসিফ ফেনী থেকে। তারপরে রাদ শাহামাত মোহাম্মদ রিফাত, সে আজকে আমাদের সাথে জয়েন করছে কুড়িগ্রাম থেকে। শারমিন রিয়া টাঙ্গাইল, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর দূরান্ত থেকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য। দিস ইজ দ্য পাওয়ার অফ আইসিটি। দেখো আজকে আমরা এই ফেসবুক কিংবা আইসিটির তথ্য প্রযুক্তির কল্যাণে তোমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে যে জায়গায় ছিল না কেন আজকে ক্লাসে জয়েন করতে পারছো। সো আমাদের এই যে তথ্য প্রযুক্তির যে ভালো দিকটা, এটাকে আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে, আমাদেরকে যথাযথ ব্যবহার করতে হবে। আমরা যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জন্য সাফল্য অবধারিত। ওকে, দেবেন্দু পাল নোয়াখালী। দেবেন্দু তুই নোয়াখালীর নি রে ভাই? নোয়াখালীর, থ্যাংক ইউ দেবেন্দু। ভোলা সদর থেকে জাকারিয়া মাহবুব। নাজমুল আমিন নেত্রকোনা থেকে, বাহ। আইদা আয়াত নারায়ণগঞ্জ থেকে। আজকে তোমাদের সবার নাম পড়বো, আজকে একটু কম পড়াবো যেহেতু ঈদ আসছে। তোমরা কষ্ট করে প্রত্যেকদিন আমাদের ক্লাসে জয়েন করো। আজকে তোমাদের সবার নাম বলি একটু, ঠিক আছে? আমরা পড়াশোনা করতে পারবো, অনেক টাইম আছে আমাদের কাছে। জান্নাতুল ফেরদৌস তানহা সিরাজগঞ্জ থেকে। হ্যাপি আক্তার জয়পুরহাট। তারপরে কারো কি বাদ গেল নাকি? না, সবার নামই তো বলছি। জাকারিয়া মাহবুব ভোলা সদর। রাফি সাহস জামালপুর। কাবির সিং সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাতিহা বিনতে ফারুক ফ্রম কুমিল্লা। আচ্ছা, আজকের ক্লাসটা চাইলে তোমাদের এখানে অলরেডি একজন দেখছি ক্লাস 10-এর জয়েন করছে। 10-এরও করতে পারো। তোমাদের তড়িৎ ধারক, তোমাদের যে নতুন বই আছে ওইখানে কিন্তু তড়িৎ ধারক নিয়ে আলোচনা করা হয়েছে। বা অনেকেই চলে আসছে লাইভে। নরসিংদী থেকে অন্তর বর্মন। আনফি চট্টগ্রাম থেকে। অনিমেষ শুভ্র কুমিল্লা। জাকারিয়া মাহবুব জানাইছে আজকে শুধু কূপ। হ্যাঁ ভাইয়া, আজকে শুধু কূপ আর কূপ হবে। ঈদের পূর্বে একটা বড় সড়ো কূপ একদম কুপাইয়া ভাজ করে দিব আজকে। সিলেট থেকে হুমায়রা আদিবা। তাইবা তাবাসুম সারা ফ্রম টাঙ্গাইল। একে অর্ক খুলনা। আচ্ছা ভাইয়া শোনো, তোমরা সবাই তো তোমাদের কোন কোন জায়গা থেকে তোমরা জয়েন করছো আজকের লাইভ ক্লাসে জানাচ্ছ, বাট তোমরা একটু কমেন্টে জানাও তো দেখি যে তোমাদের অপু ভাইয়া অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে তোমাদের লাইভ ক্লাসটা নিচ্ছেন, দেখি কারো আইডিয়া আছে কিনা। একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও তো দেখি যে আমি তোমাদের সাথে কোন জায়গা থেকে জয়েন করেছি। তো তোমরা উত্তর দাও, না হলে আমি তোমাদেরকে বলে দিব একটু পরেই।
মেহেদী হাসান সেতু, মেহেদী হাসান সেতু আজকে জয়েন করছে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে। আল হাসিব রংপুর থেকে, শেখ রিয়াজ যশোর থেকে, প্রসেনজিৎ দাস লিখছে শুধু কূপ হবে আজ ভাইয়া। হ্যাঁ কূপ, কূপ, অনলি কূপ ইজ রিয়েল। ফাহাদুজ্জামান নিলয় পাবনা থেকে, জুলেখা খান টাঙ্গাইল, শেখ রিয়াজ ফ্রম যশোর, রাজিন আহমেদ ফ্রম সিলেট। আচ্ছা জাকারিয়া মাহবুব জানাইছে বাসা থেকে। হ্যাঁ অফকোর্স বাসা থেকে তো জয়েন করছি ভাইয়া। আয়েশা সিদ্দিকা আপনি ভাইয়া হয়তো আপনি সুনাম থেকে। ইয়েস অফকোর্স, থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা ফর ইউর গেসিং পাওয়ার। আচ্ছা নূর হোসেন আসিফ জানিয়েছে ভাইয়া আপনার হোম টাউন কই? আমার হোম টাউন ভাইয়া সুনামগঞ্জ। আবির আল মাহমুদ সানি নটরডেম কলেজ, থ্যাংক ইউ। সার্জিও শরণ সে জয়েন করছে রাজশাহী থেকে। ইয়াস্মিতা রয় টাঙ্গাইল, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পিপিএস গ্রুপের পক্ষ থেকে। তোমরাই আমাদের অনুপ্রেরণা, তোমরাই আমাদের ভালোবাসার মানুষ। অনিমেষ শুভ্র কোয়েশ্চন পার্ট রাখেন ক্লাস শেষে। আচ্ছা হ্যাঁ রাখা যায়। পরিতোষ আচার্য জানাইছে সুনামগঞ্জ। আচ্ছা থ্যাংক ইউ। আর ঈদের পর তোমাদের যে চ্যাপ্টারগুলো করানো হয়েছে একটা ঘোষণা শুনে রাখো। তোমাদেরকে যে যে চ্যাপ্টার করানো হবে ওই চ্যাপ্টার শেষ হলে আমরা তোমাদেরকে এক্সাম নিব ওই চ্যাপ্টারের উপর, এমসিকিউ টেস্টের উপর, ঠিক আছে? সো তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে কইরো, আমরা যখন এক্সাম নিব তোমাদের পারফরমেন্সটা যাতে বেটার হয়। অন্তর বর্মন জানাইছে সুনামগঞ্জ আপনার বাড়ি। কিরে পোলাপান সব কিছু দেখা যায় না গেল, এত কিছু জানে কিভাবে? আহমেদ সাগর ফ্রম হোম কোয়ারেন্টাইন। আচ্ছা আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি। প্রসেনজিৎ দাস, ওকে। সো সবাইকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করে দিই। যেহেতু আমাদের কোরবানি চলে আসছে, আমরা মেবি 2-3 দিন গ্যাপ থাকতে পারে আমাদের ক্লাসে। আর রবিবারে ক্লাস নিব না, বিকজ শনিবারে যেহেতু ঈদ, আপনার রবিবারে আমার ফিজিক্স ক্লাস হবে না। আমরা রবিবারের ক্লাসটা পরবর্তীতে কখন নিব তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? আর তোমরা অলরেডি জেনেই গেছো, আজকের পোস্টে আমি লিখে দিয়েছিলাম অলরেডি যে আমরা স্থির তড়িতের উপর আরও 4টা ক্লাস নিব। 4টা ক্লাস আজকে আমাদের তড়িৎ ধারক নিয়ে আলোচনা করব। যদি শেষ করতে পারি ডান, না হয় নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ধারকের উপর আরেকটু চেষ্টা করব তোমাদেরকে অঙ্ক করিয়ে দেওয়ার। তারপরে গাউসের সূত্রের উপর তোমাদের একটা ক্লাস নিব। তাহলে আমাদের গেল 2টা টপিকস, তড়িৎ ধারক, গাউসের সূত্র, তারপরে তড়িৎ দ্বিমেরু আছে, এর উপর আরেকটা ক্লাস নেব 3টা, এবং ফাইনালি এই চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ আছে এমসিকিউর উপর আমরা আরেকটা স্পেশাল টেস্ট নিব তোমাদের সুবিধার জন্য, রাইট? সো যেহেতু আমরা লাস্ট ক্লাসে তড়িৎ বিভব প্রাবল্য রিলেটেড ম্যাথগুলো করাইছি, তোমাদের প্রথম কাজ আজকে তোমাদেরকে একটা এমসিকিউ টেস্ট দিয়ে আমরা শুরু করি। তোমরা আমাকে একটা এমসিকিউর উত্তর দিবা, ঠিক আছে? খুব সহজে দেখো। এরপর আমরা বেশ কিছু বিষয় পড়াবো তোমাদেরকে। আমরা একটা বর্গ আঁকি। বর্গটা এই যে এরকম, ধরো এটা এ বি সি ডি। এতে 15 কুলম্ব চার্জ আছে প্লাস, বিতে প্লাস 7 কুলম্ব, আর সিতে -9 কুলম্ব। দিতে আমরা চার্জ দিই না, রাইট? আমাদের প্রশ্ন প্রশ্নটা খুবই সহজ। ডি বিন্দুতে, যেহেতু লাস্ট ক্লাসে আমরা তোমাদেরকে বিভবের উপর পড়াইছি, বিভবের একটা সিম্পল একটা উত্তর দাও। ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে।
বিভব শূন্য হবে। অপশন এ। আচ্ছা, প্রত্যেকটার সাথে আমি একটু কঠিন করে দিই তোমাদের। 10⁻6 কুলম্ব -6 কুলম্ব 9 × 10⁻6 কুলম্ব আমাকে একটু তোমরা কমেন্ট করে, আমরা জাস্ট তোমাদের জন্য ফার্স্টে ক্লাসে যাওয়ার পূর্বে লাস্ট ক্লাসের উপর একটা এমসিকিউ দিচ্ছি, জাস্ট এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে একটু জানাও। যে এখানে দেখো একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রের হচ্ছে 3টা বিন্দুতে 3টা চার্জ আছে, চতুর্থ বিন্দুতে আমরা কোনো চার্জ দেই নাই। আমাদের প্রশ্ন হচ্ছে এই যে ডি বিন্দু আছে না, ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে। 4টা অপশন দেওয়া আছে, এ বি সি ডি। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে তোমাদের এটার সঠিক উত্তর কি হবে। একটু তাড়াতাড়ি জানাতে হবে, ঠিক আছে ভাইয়া? বাহ, অনেকেই তো দেখে দেখে আনসার দিয়ে দিচ্ছে। একটু তোমরা কমেন্ট করে, আমরা জাস্ট লাস্ট ক্লাসের উপর একটা এমসিকিউ দিচ্ছি। আচ্ছা, তোমরা আবার একজনের কমেন্ট দেখে দেখে আরেকজন উত্তর কইরো না, ঠিক আছে? নিজের বুদ্ধি খাটাইয়া দিও। আমি তোমাদেরকে এই ম্যাথটা মানে রিটেনের জন্য প্লাস এমসিকিউর জন্য দুইভাবেই করাবো, ঠিক আছে? অনেকেই কমেন্ট করতেছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। কার কার উত্তর সঠিক হয়েছে আমরা জানিয়ে দিচ্ছি একটু পরেই। আচ্ছা, দেখি কার কার উত্তর সঠিক হয়েছে, আমরা করিয়ে দিতেছি। আমাদের হচ্ছে, বাহ, চমৎকার চমৎকার। অনেকেই শর্টকাট কিভাবে করব ভাই। আচ্ছা সুহেল রানা, আমরা জানিয়ে দিচ্ছি ভাইয়া, আমাদের এটা সঠিক উত্তর হচ্ছে সি। তোমরা যারা যারা আমাদের এই প্রশ্নের উত্তর সি আনসার দিছো তাদের উত্তর সঠিক হয়েছে, এবং কেন তোমাদের এটার আনসার সি হলো সেটা আমরা করে দিচ্ছি। আচ্ছা, তাইলে তোমরা যারা হইতেছে এইটা দাগাইছো তোমাদের আনসার কারেক্ট, এইটা ব্যতীত যারা অন্য কোনোটা দাগাইছো তাদের উত্তর হয় নাই। কেন হয় নাই আমরা বলে দিচ্ছি। দেখো,
তোমাদের কাজ কি, বেসিক কাজ প্রথমত হচ্ছে তোমরা যদি রিটেনের জন্য করো তাইলে আচ্ছা আমি একটা কাজ করি, এই চিত্রটা আরেকটু ছোট করে এঁকে নিই, তোমরা একটু বুঝা নিও আর কি। আমাদের 4টা পয়েন্টে ত্রিভুজ, এখানে চতুর্ভুজটা এখানে ছোট করে এ বি সি ডি, এতে কত ছিল 15 × 10⁻⁶ কুলম্ব, বিতে ছিল +7 × 10⁻⁶ কুলম্ব, সিতে ছিল হচ্ছে -9 × 10⁻⁶ কুলম্ব। আচ্ছা তোমরা যদি এমনিতে রিটেনের জন্য করো, ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে। সো খেয়াল করো, কেন্দ্রে যেহেতু বিভব শূন্য বলছে, সো আমাকে কি এই 4টা বিন্দুর রেসপেক্টে আমাকে কেন্দ্রে বিভবটা বের করতে হবে। সো 4টা বিন্দু কি কি আছে আমার, এ বি সি ডি, আমার প্রত্যেকটা জায়গা থেকেই তো বুঝতেছে দূরত্ব সেম, তার মানে এইখান থেকে এইখানে আর হলে এইখানে আর এইটা সবগুলো দূরত্ব হইতে সেম। সো কেন্দ্রে বিভব 0, এটা বইলা দিছে, দেখো তোমাকে বইলেই দিছে যে কেন্দ্রে বিভব শূন্য হবে, তার মানে এখান থেকে এখান বিভব বের করতে হবে, আবার এইখান থেকে এইখান থেকে। তো টোটাল বিভব কি হবে তুমি বুঝতেছো যে 4টা বিভবের যোগফল। একবার ভি এর বিভব বের করতে হবে, ভিবি, ভিসি আর ভিডি। আচ্ছা তোমরা একটা ভুল করো, কি ভুল করো, খাতার মধ্যে লিখে ফেলো যে এ বিন্দুর বিভব। একটা জিনিস মনে রাখো, আমরা কিন্তু এ বিন্দুর বিভব বের করতেছি না, আমরা বের করতেছি এ বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এ চার্জের সাপেক্ষে ও বিন্দুর বিভবটা বের করতেছি কিন্তু আমরা ও পয়েন্টে। সো এটা এ বিন্দুর বিভব হবে না, হবে হচ্ছে ও বিন্দুর বিভব। কার রেসপেক্টে, আমরা হচ্ছে এ চার্জের জন্য, এতে যে একটা চার্জ আছে এই চার্জের জন্য আমরা ও বিন্দুতে বিভব বের করতে চাই, আবার বি চার্জের জন্য আবার ও বিন্দুতে বিভব বের করতে চাই, সি চার্জের জন্য, ডি চার্জের জন্য। গত লাস্ট ক্লাসে তোমরা যে নোটগুলো জমা দিছো, অনেকেই কি করছো, মনে করো ধরো এ বি এরকম ছিল আমাদের মেথগুলো, ধরো সে ফর এক্সাম্পল তুমি এখানে সিতে প্রাবল্য বের করতে চাও, তাহলে তোমরা লিখে ফেলছো যে এ বিন্দুতে প্রাবল্য, বি বিন্দুতে, এইরকম না, প্রাবল্য কিন্তু আমরা বের করতেছি সি বিন্দুতে, বাট কার সাপেক্ষে, এ চার্জের জন্য। এই জিনিসটা লিখবা যে এ চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য। এখন ভাইয়া তুমি যদি খাতায় লিখে দাও যে এ বিন্দুর প্রাবল্য, তাইলে কিন্তু ভুল করবা। সো এটা একটু কেয়ারফুল থেকো। সো আমরা হচ্ছে বের করতেছি কি, সবগুলার চার্জের রেসপেক্টে ও বিন্দুতে প্রাবল্য এবং ও বিন্দুতে বিভব, এই ম্যাথের জন্য। এবং তোমাদের প্রশ্নে কিন্তু অলরেডি বলেই দিছে যে টোটাল কেন্দ্রে বিভব কত হবে, 0 হবে। দ্যাট ইজ হয় আমরা ক্যাপিটাল ভি এর ভ্যালু 0 ধরতে পারি। কেন? কারণ সবগুলা বিভব মিলাই আমার কেন্দ্রে কত হবে, 0 হবে। সো ভি এইখান থেকে এইখানে বিভব বের করি। তোমরা তো ফর্মুলা জানোই যে কি লিখতে পারো, সি ইন্টু এটা লিখলা কিউ এ ডিভাইডেড বাই আর, কারণ এখান থেকে এখানের দূরত্ব আর, প্লাস সি ইন্টু কিউ ভি ডিভাইডেড বাই আর, আবার প্লাস সি ইন্টু কিউ সি ডিভাইডেড বাই আর, আবার প্লাস সি ইন্টু কিউ ডি ডিভাইডেড বাই আর। আমরা আর সি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন লিখলাম না, সহজ করার জন্য সি লিখে ফেলছি। এখন ভাইয়া খেয়াল করো তো, তুমি নিশ্চয়ই সি বাই আর কি নিতে পারো, কমন নিতে পারো না সবগুলাতেই। দেখো এই যে সি আর আর অংশটা আছে, সি আর সি আর সি আর, এই জিনিসটা কমন নেওয়া যায়। সি বাই আর যদি কমন নিই, আমরা কি থাকতেছে, কিউ এ প্লাস কিউ ভি প্লাস কিউ সি প্লাস কিউ ডি, ঠিক আছে। আর এই পাশে তো আমাদের কি আছে, 0 আছেই। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখন আমরা উপরের এই জিনিসটা একটু মিটিয়ে দিলাম, ঠিক আছে। এখন তো বুঝতে পারছো উপরের অংশটা। সো ক্যালকুলেশন যদি করি, আমরা একটু উপরে নিয়ে যাই, তুমি বুঝতেছো এই অংশটা দ্বারা যদি আমরা 0-কে আর গুণন করি তাহলে তো 0ই চলে আসবে। তার মানে পরের লাইনকে আমরা লিখতে পারি না, কিউ এ প্লাস কিউ ভি প্লাস কিউ সি প্লাস কিউ ডি ইকুয়ালস টু কত লিখতে পারি, 0। কেন 0? দেখো এই জিনিসটা এইটা এই পাশে নিয়ে আসলে তুমি যদি কি করো, 0-র সাথে গুণ করো বা 0-কে এটা দ্বারা ভাগ করো, এটা গুণ হবে, এটা ভাগ হবে, মোটের উপর কিন্তু আনসার 0 আসবে। এইটা 0 আর এই জিনিসটা রইল। এখন দেখো তো খেয়াল করে ভাইয়া, তুমি কিন্তু এ বি সি বিন্দুর কিন্তু চার্জগুলো জানো কত ছিল, 15 × 10⁻⁶ কুলম, প্লাস এইটার ভ্যালু কত ছিল, 7 × 10⁻⁶। কিউ সি হচ্ছে তোমার প্লাস লিখলাম, ওইটার ভ্যালু হইতেছে -9 × 10⁻⁶। আর তুমি তো কিউ ডি জানোই না, কিউ ডি বের করতে হবে। কিউ ডি ইকুয়ালস টু কি লিখলাম, ফাইনালি 0। আর এখানে তোমরা কিউ ক্যাপিটাল ডি দিও, ডি। আচ্ছা
এরপরে আমরা বুঝতেই পারতেছো ফাইনালি কার মান বের হবে, এখান থেকে কিউডির মান বের হবে। কিভাবে বের হবে, এই দুইটা জিনিস খেয়াল করো, তুমি এই দুইটা জিনিস যদি যোগ করো 15 আর 7 22, তার থেকে আমার 9 বাদ যাচ্ছে, তার মানে 22 থেকে যদি আমার 9 বাদ যায় তাহলে 13, এই +13টা ওই পাশে গিয়ে কি হবে, নিশ্চয়ই -13 ইন্টু আর সাথে কি আছে, এই যে 10 টু দি -6 আছে, এটা বসায় দিব, তাইলে কিন্তু তোমাদের আনসার কারেক্ট হয়ে যাবে। সো আমরা যদি একদম মেথোডোলজিটা দেখি যে কিভাবে তোমরা এটা সলভ করবা, রিটেনে আসলে জাস্ট খুব সিম্পল। তোমাকে যেহেতু বলছে কেন্দ্রে বিভব 0, তার মানে তুমি কেন্দ্রের বিভবটা জানো। এখন তোমার কাজ হচ্ছে কি, এই 4টা পয়েন্ট থেকে কেন্দ্রের জন্য বিভব বের করবা, 4টা পয়েন্টের বিভব যোগ করবা, এই যে এইভাবে আলাদা করে =0 ধরবা, ক্যালকুলেশন করবা, দেখবা কমন নিয়া এটার মান 0 হয়ে যাইতেছে। 3টা চার্জ তো অলরেডি তুমি জানো, 3টা চার্জের মান বসায় দিবা, তাইলে আমাদের 4 নাম্বার যে পয়েন্টের চার্জের পরিমাণ বের করতে পারবা। এটা হচ্ছে রিটেনের জন্য। এখন আসো ভাইয়া, এই জিনিসটা যদি এমসিকিউতে আসে, আমাদের তো ভাইয়া এত টাইম নেই পরীক্ষাতে যে আমরা এত বড় করে করব। তুমি জাস্ট দেখেই মাত্র 5 সেকেন্ডের মধ্যে তুমি আনসারটা দিয়ে দিতে পারবা। আসো কিভাবে করবা, তাহলে মূল নিয়মে করে আমরা দেখছি আনসার আসতেছে এইটা। এমসিকিউর জন্য দেখো ভাইয়া কোনো শর্টকাট ট্রিক্স কিছুই লাগবে না, যেহেতু বইলে দিছে কেন্দ্রে 0, তার মানে 4টার যোগফল 0 হইতে হবে। খুব সহজ, ABCD 4টা পয়েন্টের চার্জের যোগফল 0 বানাইয়া দিবা, তাইলেই হয়ে যাবে এমসিকিউতে। তাহলে দেখো 15 আর 7 হইতেছে কত, 22 থেকে আমার এটা তো নিশ্চয়ই যোগ না, এটা মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 22 থেকে আমার যদি 9 বাদ যায় তাহলে 13, টোটাল 0 হওয়ার জন্য ভাইয়া দেখো তো এই 3টা যোগ করে আসছে আনসার আমার +13। আমি যদি টোটাল 0 বানাইতে চাই তাহলে আমাকে এই 13 বিয়োগ করে দিতে হবে, তার মানে এটার মান হবে কি -13। একটু সেন্সটা খাটিয়ে চিন্তা করো, 10 টু দি -6 কুলম্ব। এখন দেখো তো টোটাল যোগফল কিন্তু 0 হয়ে যাইতেছে, কেন, এটা 22 থেকে 9 বাদ গেলে আমার থাকতেছে +13 থেকে যদি আমি -13 বাদ দিই, তাইলে কিন্তু আমার টোটাল যোগফল কত হইতেছে, 0 হইতেছে। সো দেখো এমসিকিউ আসলে 5 সেকেন্ডও লাগার কথা না, জাস্ট গণবা 15 7 22 থেকে 9 গেলে 13, আর কত, 13 থেকে 0 হইতে গেলে -13 করা লাগবে, শেষ। জাস্ট তোমরা ডিরেক্টলি আনসার দাগিয়ে দিবা। আমাকে একটু কমেন্টে জানাও যে এমসিকিউতে আসলে তোমরা 5 সেকেন্ডের মধ্যে এটা আনসার করতে পারবা কি না। যদি পারো না তাহলে আমি তোমাদেরকে আবার বলে দিব, আর যদি সবাই পারো তাহলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তাহলে আমাকে এই 13 বিয়োগ করে দিতে হবে, তার মানে এটার মান হবে কি -13। একটু সেন্স, একটু কমেন্টে জানাও আমাকে যে তোমরা পারবা কিনা এখন এমসিকিউতে আসলে। আচ্ছা, একজন জানাইছে মাইনাস কেন, ভাইয়া বুঝতে পারছো নিশ্চয়ই এখন মাইনাস কেন। বাহ, নূর হোসেন আসিফ জানাইছে 3 সেকেন্ড, ভেরি গুড। আসলে 3 সেকেন্ডও লাগার কথা না, জাস্ট দেখেই কিন্তু তোমরা আনসার দিতে পারবা। তোমরা যত কম সময়ের মধ্যে আনসার দিতে পারবা, আমি মনে করবো যে আমি ততটাই সাকসেসফুল। তুমি যদি 1 সেকেন্ডের মধ্যে আনসার দিতে পারো তাইলে বুঝবো যে আমি আরও বেশি সাকসেসফুল। সো আমাকে একটু কমেন্টে জানাও, তারপর ইন্টারেস্টিং আরও বিষয় নিয়ে কথা বলবো। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি। আচ্ছা, ফারিহা তাসিনা নিসা জানাইছে যে আবার। আচ্ছা ভাইয়া, তোমার জন্য আবার বলে দিচ্ছি। দেখো, তোমাকে প্রশ্নে বলছে যে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হবে। খেয়াল করো, তুমি চাইতেছো কেন্দ্রে বিভব 0 করার জন্য। রিটেনের জন্য কি করবা, এই 4টা পয়েন্ট থেকে টোটাল বিভব বের করবা। এ পয়েন্টের জন্য এখানে বের করবা, আবার বি এর জন্য, সি এর জন্য, ডি এর জন্য, টোটাল সবগুলা মিলে কত বলছে, কেন্দ্রে 0 হবে। সো ক্যালকুলেশন করে তারপরে এইভাবে তুমি অঙ্ক করে তুমি বের করতে পারবা কিউডি, অর্থাৎ চতুর্থ বিন্দুর চার্জ। এমসিকিউতে আসলে জাস্ট 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে কীভাবে আনসার করা লাগে খুব সহজ। দেখো, এইটা ছিল আমার 15, 5 না কিন্তু আবার এখানে 1টা একটু মিটে গেছে। 15, 15-র সাথে যদি আমরা 7 যোগ করি 22 হবে 22। 22 থেকে আমার যদি 9 বাদ দিই তাহলে আমার থাকবে +13। এখন ভাইয়া বলো তো, আমাকে যদি 0 বানাইতে চাই, 15 7 22, 22 থেকে 9 বাদ গেল, থাকলো 13। এই 13 থেকে কি করলে তুমি বলো তো, 13-র সাথে এমন কি করলে 0 হবে আনসার, নিশ্চয়ই -13 যোগ করে দিবা। ক্লিয়ার? সো টোটাল দেখো তো এখন 0 হয়েছে না, এটা 22 আর এটা -22, তার মানে +22 -22, টোটাল কাউন্ট করে দেখো 0 হয়। এবং যেহেতু টোটাল চার্জ 0, আমাদের টোটাল বিভবও কী হবে, নিশ্চয়ই 0 হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে আমরা আরও 2টা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। আচ্ছা, একজন নাদিয়া চৌধুরী জানাইছে যে ভাইয়া সি কিউতে কেন 0 হয়েছে। ভাইয়া একটু খেয়াল করো,
এইখানে কেন্দ্রে তো বলেই দিছে টোটাল বিভব 0। আমরা কি করছি দেখো, এ পয়েন্টের বিভব, এর জন্য ও এই যে মিডিলে বিভব বের করতে চাইছে, এইটার বিভব, এইটার বিভব, এইটার বিভব, এইটার বিভব, এই 4টা পয়েন্টের বিভব যদি আমি যোগ করি কেন্দ্রে, তাহলে আমি কি করতেছি, এই কেন্দ্রে আমার এইটার জন্য বিভব বের করতেছি, এইটার জন্য বের করতেছি, এইটার জন্য, এইটার জন্য, 4টার বিভব বের করলাম। আমার তো প্রশ্নে বলেই দিছে যে কেন্দ্রে বিভবের মান 0, তার মানে এই 4টা বিভব যদি আমরা বের করি কেন্দ্রে, 4টার বিভবটা কত হবে, 0 হবে। এখন তো নিশ্চয়ই বুঝতে পারছো, এর জন্য আমরা টোটাল বিভব 0 ধরলাম এবং কমন নিয়ে নিলাম এই অংশটা c/r, কিউ এ, কিউ বি, কিউ সি, কিউ ডি থাকলো, এইটা এই পাশে নিয়ে আসলে গুণ করলে তো আবার 0 হইতেছে। এই 3টা চার্জের মান জানো, বসায় দিলে তুমি চতুর্থ চার্জের মানটাও খুব সহজে কি করতে পারবা, বের করে নিতে পারবা। আচ্ছা, মাহিদুল ইসলাম মাসুম জানাইছে জাস্ট 1 সেকেন্ড লাগবে। থ্যাংক ইউ মাসুম, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা জানাইছো ক্লিয়ার। অনিমেষ শুভ্র খুব শুরু হয়ে গেছে না, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা ওকে, সো আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো তড়িৎ ধারক, আজকে আমরা পুরোটা পড়াবো না, তবে তোমাদেরকে আজকে তড়িৎ ধারকের উপর কিছু ম্যাজিক দিব, ম্যাজিক, ঠিক আছে, জাস্ট ম্যাজিক, তোমরা দেখে আনসার দিয়ে দিতে পারবা। তড়িৎ ধারক রিলেটেড এমসিকিউতে ম্যাথ আসলে রিটেনের জন্য পারবা। এবার আসো তোমাদের কাজ কি, এবার হচ্ছে ভাইয়া তুমি প্রায় সময় দেখবা যে একটা গোলকের ক্ষেত্রে এই প্রশ্নটা প্রায় সময় আসে, খ নাম্বারে আসতে পারে। এটার একটু আনসার আমাকে দাও তো দেখি। আমরা যেহেতু লাস্ট ক্লাসে তোমাদেরকে বিভব নিয়ে অনেক পড়ালেখা করাইছি, গোলকের প্রায় সময় আসে যে গোলকের কেন্দ্রে বিভব এবং গোলকের কেন্দ্রে ও পৃষ্ঠে বিভব সমান কেন, বিভব সমান হয় কেন, এই জিনিসটা তোমাদের দেখো তো ভাইয়া আনসার জানা আছে কিনা একটু আমাকে জানাও তো। আজকে তোমরা হচ্ছে বেশি রেসপন্স করবা, কারণ ঈদ চলে আসছে তো তোমাদেরকে আগে একটু প্র্যাকটিস করায় নেই, তোমরা কুপাকুপি করে নিজের একটু ঝালায় নাও, কারণ তোমাদের গরু তো কুরবানি দিতে হবে, দ্যাট ইজ ওয়াই আগে থেকে একটু প্র্যাকটিস করে নাও। আমাকে একটু জানাও দেখি জানা আছে কিনা তোমাদের গোলকের কেন্দ্রে অপৃষ্ঠে বিভব আমরা কেন সমান ধরি। না জানলে সমস্যা নেই, দুঃখ পাওয়ার কিছু নাই, আমরা আজকের ক্লাসে শিখে নিব। আর যারা জানো তোমরা জাস্ট সিম্পলি আমাকে ডিটেলস লিখতে হবে না, জাস্ট একটু শর্টলি জানিয়ে দাও যে কেন আমরা অ্যাকচুয়ালি কেন্দ্রে বিভব 0 ধরি। আচ্ছা, হুমায়রা আদিবা জানাইছে যে ক্লাস কী বারে হয়, তুমি আজকে ফার্স্ট ক্লাসে। আচ্ছা শোনো ভাইয়া, আমাদের রুটিনগুলো দেওয়া আছে, একটু কাইন্ডলি গ্রুপে দেখে নিবা। তারপরে বলে দিচ্ছি আমি ক্লাস নিব হচ্ছে তোমাদের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার 7:30টায়। আজকে একটু 8টায় চলে আসছি, আমার একটু পার্সোনাল ছিল, প্রয়োজনে একটু লেটে আসছি। বাট তোমাদের ক্লাসগুলো ইন জেনারেলি আমি ফিজিক্স নিব হচ্ছে তোমাদের রবিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায়। আর বাকি ক্লাসগুলোর রুটিন আমাদের গ্রুপে দেওয়া আছে, একটু কাইন্ডলি স্ক্রলিং করে দেখে নিও, ঠিক আছে। ক্যাপাসিটর স্টার্ট করেন, হ্যাঁ আচ্ছা, এইটার পরে আমরা ক্যাপাসিটর স্টার্ট করে ফেলবো। সলিড স্ফিয়ার ডাজন্ট কন্টেন এনি এক্সট্রা চার্জ ইনসাইড ইট। আচ্ছা, উচ্ছ্বাস ভাইয়া জানাইছে, থ্যাংক ইউ, আনসার ঠিক আছে। গোলকে কেন্দ্রে চার্জ পৃষ্ঠের চার্জের সমান, আচ্ছা এটা একটা আনসার হতে পারে। আচ্ছা একটা জিনিস বলে দিই, কেন্দ্রে আর পৃষ্ঠে কেন আমরা বিভব সমান ধরি, একটা জিনিস খুব সহজে চিন্তা করো। ধরো আমরা একটা গোলক নিলাম এবং এই গোলককে আমরা কিউ প্লাস কিউ পরিমাণ চার্জে চার্জিত করলাম। কতটুকু চার্জে চার্জিত করলাম, প্লাস কিউ। সো তোমরা তো জানো একটা গোলকের মধ্যে অ্যাকচুয়ালি চার্জগুলো তার পৃষ্ঠে চলে যায়, এবং এই যে চার্জটা নিচ্ছ না, এটা একদম সমভাবে কি হবে, পৃষ্ঠে প্রত্যেকটা জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। সো এই জিনিসটা একটু তোমরা মনে রাখো, আমরা এটাকে কিউ পরিমাণ চার্জে চার্জিত করলাম, প্লাস তোমরা এই যে চার্জটা আছে না, এই চার্জটা চার্জিত করার সাথে সাথে কি হবে, এই যে গোলকের পৃষ্ঠ আছে না, এই সকল জায়গায় সমানভাবে চার্জগুলো কি পড়বে, ছড়িয়ে পড়বে। এই জিনিসটা একটু তোমরা ভালো করে মাথায় রাখো। সো আমরা হচ্ছে এখানে কিউ চার্জ,
এটা কিউ চার্জ, এটা কিউ চার্জ, এটা কিউ চার্জ, এটা কিউ চার্জ। এই যে তুমি কিউ পরিমাণ টোটাল চার্জ দিচ্ছ না, এই চার্জটা একদম সমানভাবে সব জায়গায় কী হবে, ছড়িয়ে পড়বে। এটা হইতেছে তোমাদের মাথায় একটু রাখবা, কারণ একটা গোলককে যখন আমরা চার্জিত করি এই চার্জটা অ্যাকচুয়ালি তার কই চলে যায়, সবগুলো পৃষ্ঠে চলে যায়। এখন প্রত্যেকটা চার্জের জন্যই খেয়াল করো আমাদের যে বলরেখাগুলো বের হবে না, এটা হইতেছে লম্ব বরাবর চলে যাবে, রাইট? সবগুলো এইখান থেকে এই চার্জ থেকে লম্ব বরাবর কিন্তু কাজ করবে। সো খেয়াল করো যে তড়িৎ বলরেখাগুলো বের হইছে সবগুলো কোন বরাবর চলে যাবে, লম্ব বরাবর চলে যাবে। এবার আসো, তার মানে এখন খেয়াল করো তো, তোমার যদি চার্জটা তুমি পৃষ্ঠেও রাখো তাইলে এই জিনিসগুলো এইভাবে কাজ করতেছে। আবার আসো, তোমার যদি চার্জটা তুমি কই রাখতা, কেন্দ্রে রাখতা, কিউ চার্জ, কেন্দ্র থেকেও নিশ্চয়ই এটাকে একটু পিছনের দিকে আমরা বাড়াইয়া দিই, রাইট? এই যে এইভাবে বাড়াইয়া দিলাম আমরা, এই যে তুমি যে চার্জটা কিউ কেন্দ্রেও রাখতা তাইলে কিন্তু এইভাবে সব দিক দিয়ে কী হইতো, লম্ব বরাবর ক্রিয়া করতো। তার মানে একটা জিনিস খেয়াল করো তো, আমরা চার্জকে পৃষ্ঠে রাখি আর কেন্দ্রেই রাখি, বলরেখাগুলো কি সেম ওয়েতে যাচ্ছে না? তুমি যখন পৃষ্ঠে রাখতেছো চার্জগুলো সমান সব দিকে ছড়িয়ে পড়তেছে, ছড়িয়ে পড়ার পর এই যে বলরেখাগুলো লম্ব বরাবর ক্রিয়া করতেছে। এবং তুমি যদি সেন্টারও রাখতা, এইখান থেকেও বলরেখাগুলো ডিরেকশন যেভাবে হইতো তোমার পৃষ্ঠেও কিন্তু সেম হয়। সো আমরা খুব সহজে আনসার দিতে পারি, যেহেতু গোলকের পৃষ্ঠে এবং কেন্দ্রে গোলকের চার্জগুলো কই, সবগুলো পৃষ্ঠে, পৃষ্ঠের চার্জ আর কেন্দ্রের চার্জ কি হয়, সমান হয়, দ্যাট ইজ হয়। এবং তাদের বলরেখাগুলো খেয়াল করো, পৃষ্ঠে রাখলেও যেভাবে ক্রিয়া করে লম্ব বরাবর, একইভাবে তুমি যদি কেন্দ্র রাখতা তাদের বলরেখার যে দিকগুলা তারা কিন্তু একইভাবে একই রকম হইতো। কারণ দেখো, পৃষ্ঠেরগুলাকে পিছনে যদি বাড়াইয়া নেও তাইলে কিন্তু, আর কেন্দ্রে যদি রাখতা কেন্দ্রেও নিশ্চয়ই এইভাবে এইভাবে যাইতো, বুঝতেই পারতেছো। এবং পৃষ্ঠে রাখলেও কিন্তু সেম ডিরেকশন হইতেছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি গোলকের কেন্দ্র এবং পৃষ্ঠে বিভব কি হয়, সমান হয়। এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে একটু জানতে হবে ভালোভাবে। এরপর লাস্ট ওয়ান, আরেকটা প্রশ্ন হচ্ছে সমবিভব তল। সমবিভব তল। সো সমবিভব তল থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে যে সমবিভব তলে কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না কেন? এইটা ভাই আমাকে আরেকবার একটু জানো, এইটাই লাস্ট, এরপরে আমরা ক্যাপাসিটর শুরু করে দিব। সমবিভব তলে কেন কোনো কাজ হয় না কেন? সমবিভব তলে আমাদের হচ্ছে কি কোনো কাজ হয় না কেন, এই জিনিসটা আমাকে একটু আনসার জানাও দেখি। যেহেতু বিভবটা তোমাদেরকে পড়াইছি, কিছু জিনিস ইচ্ছা করে স্কিপ করছিলাম, তোমরা একটু পড়ালেখা করতে হবে বইটা নিয়ে, ঠিক আছে? আমরা তো বেসিক থিওরিগুলো দেখাচ্ছি, বাট ছোট ছোট যে বিষয়গুলো একটু পড়ো তোমরা। আমাকে একটু কমেন্টে জানাও যে সমবিভব তলে কোনো কাজ হয় না কেন। আচ্ছা, একজন জানাইছে যে তানভীর ইসলাম অ্যাডমিশনের জন্য তড়িৎ দ্বিমেরু এবং আমাদের গসের যে ল বা গাউসের ল কতটা ইম্পর্টেন্ট আছে ভাইয়া। তোমাকে জেনে গেলে গাউসের ল থেকে যদিও এতটা প্রশ্ন আসে না, বাট গাউসের লটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে অনেকগুলা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজে অনেকগুলো কনসেপ্ট সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবা, ফিল করতে পারবা। এই জন্য গাউসের লটা তোমাদেরকে শিখতে হবে। এমনিতে যদি তোমরা বোর্ডের বা এমসিকিউগুলো দেখো তাইলে দেখো গাউসের ল থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু তারপরেও কেন এই জিনিসটা আমরা জোর দিতে বলি, কারণ হচ্ছে গাউসের লটা বুঝলে অনেক কমপ্লেক্স কোয়েশ্চেনগুলো আনসার তুমি খুব সহজেই দিতে পারবা। এর জন্য তোমার অ্যাকচুয়ালি জানা দরকার, রাইট? কারণ কোনো বিভব পার্থক্য থাকে না। হ্যাঁ জুলেখা খান, থ্যাংক ইউ, আনসার হয়েছে। আরও দুই একজন একটু জানাও, আমরা তারপরে এটার পরেই তোমাদের মূল ক্লাস ইয়েতে চলে যাব।
আচ্ছা দেখি, এক্ষেত্রে কৃতকাজ শূন্য সমবিভব তলে সকল বিন্দুর বিভব সমান, তাই কোনো কাজ হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেকেই তোমরা চমৎকারভাবে উত্তর দিচ্ছ, বাট একটু একটা জিনিস খেয়াল করো, নামিতে সমবিভব তল, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, নামই হয়েছে সমবিভব তল, অর্থাৎ কোনো তলের যদি দুইটা পয়েন্টের দেখো বিভব সমান হয়ে যায়, ধরো একটা তল তুমি চিন্তা করতেছো, এই যে এ পয়েন্ট বি পয়েন্টের বিভব যদি ইকুয়াল হয়, তাইলে কিন্তু এখানে কোনো পার্থক্য থাকতেছে না, অর্থাৎ যে তলে বিভবের কোনো কি থাকে না, পার্থক্য থাকে না, অর্থাৎ বিভব কি থাকে, সমান থাকে, তাকে সমবিভব তল বলে। অথবা আমরা এইভাবে বলতে পারি যে তলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে চার্জকে স্থানান্তরিত করতে কোনো কাজ হয় না, তাকে সমবিভব তল বলে। আচ্ছা, এখন আসো কেন কাজ হয় না, তুমি যদি একটু এক্সপ্লেনেশন দিতে চাও, তোমরা তো জানো যে W=QV, তোমাদেরকে পড়াইছিলাম, নিশ্চয়ই পড়াইছি, এখন কিউ তো জানলা, এবং যেহেতু সমবিভব তল, দুইটা পয়েন্টের বিভব সমান, তার মানে বিভব পার্থক্যটা কত, তুমি যদি এখানে VA - VB লিখতে চাও, তাহলে কিন্তু নিশ্চয়ই বুঝতেছো এটা যেহেতু ইকুয়াল, সমান সমান জিনিস থেকে বিয়োগ দিলে কি হবে, নিশ্চয়ই এটা 0 হয়ে যাবে, দ্যাট ইজ হয় আমার কাজের মানও 0। সো আমরা যদি একদম ম্যাথমেটিক্যাল টার্ম বুঝতে চাই, খুব সহজ, আমরা কাজের ফর্মুলা W সমান জানি QV, তো একটু ডিটেলসে লিখবা যে আমরা জানি যে তলে বিভব সবসময় কি থাকে, সমান থাকে, অর্থাৎ পার্থক্য থাকে না, তাকে সমবিভব তল বলে। আবার আমরা জানি কাজ সমান সমান হচ্ছে কি, চার্জ ইন্টু বিভবের কি পার্থক্য। এটা তো লিখছো, লিখার পরে কিউ দিলা, ভি এর মানটা লিখে ফেললা, দেখাইলা যে কাজের সমবিভব তলে কাজের পরিমাণ কি হয়, 0 হয়, জাস্ট ডান। এবার আসো আমাদের মূল টপিকস, তড়িৎ ধারক। আচ্ছা, তোমরা সবাই এই টপিক্সের নাম শুনছো, যতটা না বাংলা শুনছো তার চেয়ে বেশি যখন আমরা বলি ক্যাপাসিটর, তখন সবাই বুঝে ফেলো। কেন বুঝে ফেলো? কারণ এই জিনিসটা আমাদের সবার মাথার উপরেই আছে। আর কোথায় আছে এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। যখন বলি তড়িৎ ধারক, তখন মনে হয় বাপরে বাপ, ফিজিক্স মনে হয়, বইয়ের বিষয়। যখন বলি ক্যাপাসিটর, তখন মনে হয় যে না, এই জিনিসটা তো আমি জানি, ক্যাপাসিটর কোথায় আছে, আমাদের মাথার উপরেই ফ্যানে আছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের কাজ কি বা ধারকের কাজ কি, তো তোমাদের বইয়ে দেখবা এইভাবে একটা ডেফিনিশন দেওয়া আছে যে কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহীর মধ্যে আমরা যদি একটা অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয়ের যে কৌশল, তাকেই বলা হয় ধারক বা তড়িৎ ধারক। আমি আবারও বলে দিচ্ছি, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে একটি অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয়ের যে কৌশল, তাকেই বলা হয় কি, তড়িৎ ধারক। সো আমরা বেসিক্যালি তড়িৎ ধারক সম্পর্কে নিশ্চয়ই একটা আইডিয়া পাইছো। আমাদের দুইটা পরিবাহী থাকে, তার মাঝখানে একটা আমরা অন্তরক পদার্থ রাখি, এটা কি করে তড়িৎ আধান রূপে অ্যাকচুয়ালি আমাদের এনার্জিগুলো কি করে রাখে, সংরক্ষণ করে রাখে। এবার আসো, আমাকে একটা জিনিস সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে, ধারকত্ব। সো এই যে ধারকের কাজটা কি, আমার তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে, এইটা হইতেছে ধারক। সো যতটুকু চার্জ জমা হলে আমার বিভব পার্থক্য 1 ভোল্ট হবে, তাকে বলা হয় তড়িৎ ধারকত্ব। ভালোভাবে মনে রাখো, অর্থাৎ কোনো একটা পাতের মধ্যে ঠিক যে পরিমাণ চার্জ জমা হলে দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হবে, তাকে বলা হয় ধারকত্ব। দ্যাট ইজ হয় আমরা ধারকত্বের ফর্মুলা C = Q/K লিখতে পারি, V লিখতে পারি। কেন? কারণ হচ্ছে কি, টোটাল চার্জকে যদি টোটাল V দিয়ে ভাগ দিই, তাইলে ধারকত্ব পাবো। কেন? খেয়াল করো, V = তার মানে Q/C লিখতে পারো, কারণ টোটাল চার্জকে টোটাল C দ্বারা যদি ভাগ দিই, তার মানে আমি প্রতি কুলম্বের ভোল্ট পাবো, প্রতি ভোল্টের জন্য আমরা ধারকত্ব পাবো। কারণ আমরা তো আগেই বলে দিছি যে পরিমাণ আধান জমা হলে আমাদের বিভব পার্থক্যটা 1 ভোল্ট হবে। সো আমরা যেহেতু 1 ভোল্টের জন্য কাউন্ট করতেছি, দ্যাট ইজ হোয়াই আমরা V দ্বারা ভাগ দিছি। টোটাল ভোল্টেজ দ্বারা ভাগ করলে আমি প্রতি ভোল্টের জন্য কি পাবো, চার্জ পাবো। অর্থাৎ যে পরিমাণ আধান জমা হলে দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয়, তাকেই বলা হয় তড়িৎ ধারক। একে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? C দ্বারা প্রকাশ করি। কেন? কারণ এই যে ক্যাপাসিটরের ফার্স্ট লেটারটা নিলে আমরা C = Q/V, এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবারে আসি, আমাদের এই যে ক্যাপাসিটর আছে না, অর্থাৎ ধারকত্বের একক হইতেছে ফ্যারাডে। ধারকত্বের একক কি? ফ্যারাডে।
এই জিনিসটা তোমরা কেমিস্ট্রিতেও পড়বা। তোমরা যখন চতুর্থ অধ্যায় পড়ানো হবে তখন একটা ফ্যারাডের ধ্রুবক নামে একটা জিনিস আছে, যার মান আমরা 96,500 ধরি। সো এখন নিশ্চয়ই বুঝে গেছো ধারকত্ব জিনিসটা কি, ধারক জিনিসটা কি, ধারকত্বের একক কি, ফ্যারাডে। এবার আসো পরীক্ষাতে মাঝে মধ্যে চলে আসতে পারে যে 1 ফ্যারাডে বলতে কি বোঝায়, 1 ফ্যারাডে। সো খেয়াল করো, তোমাদের এই সংজ্ঞানটা যদি দিতে চাও তাইলে তোমরা হয়তো অনেক ক্ষেত্রে মুখস্থ করে দাও, বাট আমরা বলি যে ফিজিক্স জিনিসটা অনেক ক্ষেত্রে মুখস্থ না করে কিন্তু সূত্র থেকে দেওয়া যায়। তো তুমি বুঝতেই পারতেছো সি সমান কি, কিউ/ভি। সো তুমি যেহেতু সি এর ভ্যালু কি পাইতে চাও 1 ফ্যারাডে, তার মানে নিশ্চয়ই এটার মানও 1 হতে হবে, 1 কুলম্ব, এটার মানও 1 হতে হবে, 1 ভোল্ট, তাইলে তো 1 ফ্যারাডে আসবে আনসার। তার মানে তুমি কি বলতে পারো যে আমার 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য যদি আমার ওই যে তোমার পাতটা আছে না, পাতের মধ্যে, কারণ আমরা তো একটা অন্তরক পদার্থ রাখতেছি, সো 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য যদি আমার 1 কুলম্ব আদান জমা হয় তখন তাকেই বলা হয় কি 1 ফ্যারাডে। সো আই থিঙ্ক এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এবারে আসো আমাদের ধারকত্বের জন্য আমরা যে ফর্মুলাটা পড়লাম, যে ধারকত্বর ফর্মুলা হইতেছে কি C/Q/V, অথবা তোমরা এটা লিখতে পারো Q/V লিখতে পারো। আমরা এটা নিয়ে তোমাদেরকে আরও কিছু কেস পড়াবো, সমান্তরাল পাত ধারকত্ব পড়াবো, গোলাকার পাত ধারকত্ব পড়াবো, তবে এরপরে ধারকের সঞ্চিত শক্তি পড়াবো, একক আয়তনে সঞ্চিত শক্তি, অনেকগুলো কেস তোমাদেরকে পড়াবো। বাট বেসিক যে ফর্মুলাটা এটা একটু মনে রেখো, C/Q/V, অথবা তুমি এইভাবে লিখতে পারো ধারকত্বের যে ধারকত্ব বের করার যে আমাদের ফর্মুলাটা। তো তোমাদেরকে ধারকের সংজ্ঞা শিখাইলাম, ধারকত্বের ডেফিনেশন শিখাইলাম, 1 ফ্যারাডে বলতে কি বোঝায় তাও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিছি। এবারে আসো আমরা কিছু তোমাদেরকে ট্রিক্স দেখিয়ে দিই। ট্রিক্সটা কি, এই যে ধারক আছে না, এই ধারকগুলো মনে রাখো, তোমরা আগে 9, 10 বা ইন্টারমিডিয়েট তো নিশ্চয়ই রোধ পড়ছো, ধরো এইভাবে রোধ থাকে, ধরো 5 ওহম, আর ধারক জিনিসটা থাকে হইতেছে এইভাবে একদম ইকুয়াল সমান্তরাল, ভুল কইরো না, এই জিনিসটার নাম হইতেছে ধারক, ঠিক আছে। আর যদি একটা বড় আর একটা ছোট থাকে তাইলে কিন্তু এটা ব্যাটারি, বুঝতেই পারতেছে, একটা প্লাস একটা মাইনাস। সো ঝামেলা লাগে না, কিন্তু ভুলক্রমে যদি এখানে একটা বড় ছোট দিয়ে দাও তাইলে কিন্তু আমাদের আর ধারক থাকবে না। সো ধারক হওয়ার জন্য এইটা ব্যাটারি, বড় ছোট থাকলে এটা তো রোধ, আগেই জানো, এইটা হইতেছে ধারক। সো এই যে ধারকগুলো আছে না, তোমরা যে আগে 9, 10 রোধ পড়ে আসছিলা শ্রেণীতে, রোধ, সমান্তরালের রোধ, তারপর তুল্য রোধ বের করছিলা, সিমিলারলি আমাদের এই ধারকগুলো দুইভাবে তোমার হচ্ছে একটা বর্তনীতে সাজানো থাকতে পারে। প্রথমত হচ্ছে এটা শ্রেণীতেও থাকতে পারে, দ্বিতীয়ত হচ্ছে সমান্তরালে থাকতে পারে। খেয়াল করে ধরো আমরা একটা যদি নেই, ধারকগুলো এইভাবেও থাকতে পারে, সে ফর এক্সাম্পল ধরো আমরা এইভাবে নিলাম, ধরো 4 ফ্যারাডে, 2 ফ্যারাডে, সবগুলো কীভাবে আছে নিশ্চয়ই বুঝতে পারতেছো, সিরিজে আছে। আর সিরিজ কেন, সমান্তরাল কেন, এটা যখন আমি তোমাদেরকে সার্কিট সলভিং করাবো 3rd চ্যাপ্টারে, তখন তোমরা এই জিনিসটা আরও ডিটেলসে বুঝতে পারবা। আর তোমাদের ফারহান ভাই তো অলরেডি একটা ক্লাস নিয়েছেন সার্কিট সলভিংয়ের উপরে, ওইটা তোমরা একটু দেখে নিতে পারো। তারপরে আমি তোমাদের যখন 3rd চ্যাপ্টার পড়াবো তখন এটার উপর ক্লাস নিব অলরেডি, ঠিক আছে। আচ্ছা, সো যেহেতু এইখানে ধারকের ক্ষেত্রে সার্কিটগুলো খুব বেশি কমপ্লেক্স আসে না, সো তোমাদের এত কমপ্লেক্সভাবে চিন্তা করার দরকার নেই, তোমাদের পয়েন্টস মেথডে যাওয়ার দরকার নাই। তারপরে এটা আমরা জানি একই কারেন্ট গেলে সিরিজ হয়, যখন কারেন্টটা ভাগ হয়ে যায় তখন সমান্তরাল হয়, এত কিছু দরকার নাই। 9, 10 ভাইয়া যে কনসেপ্টগুলো ছিল খুব সহজ, যে আমরা দেখেই বুঝতে পারি একই লাইনে থাকলে সিরিজ হয়, তারপর নিচে থাকলে সমান্তরাল হয়, এই আইডিয়াগুলো এই চ্যাপ্টারের জন্য থাকলেই চলবে, এর বেশি জানতে পারে। কিন্তু তোমরা যখন রোধের চ্যাপ্টারে যাবা, অর্থাৎ চলতরিতে যাবা, তখন সার্কিট সলভিংয়ের জন্য কিন্তু 9, 10 যে আইডিয়া, এটা দিয়ে কাজ হবে না, তোমাদেরকে একটু আপডেট লেভেলে চলে যেতে হবে। আপডেট ভার্সনে যদি না যাও তাহলে কিন্তু বড় ধরনের প্রবলেম আসলে সলিউশন করতে পারবা না। আবার খেয়াল করো তো, ধারকটা তো এইভাবে থাকতে পারতো, খেয়াল করো তো, এইভাবে যদি থাকে তোমরা তো বুঝেই গেছো যে সবগুলা কি হবে, প্যারালাল। সো আই থিঙ্ক এটা তোমাদের খুব সহজে বোঝা যায়, এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে প্যারালাল। 4 ফ্যারাডে আর নিলাম 2 ফ্যারাডে। ম্যাজিকটা কেন,
তোমরা হচ্ছে এই জিনিসগুলো জানো কীভাবে বের করতে। বাট তোমাদেরকে আমি আরেকটা ম্যাজিক শিখিয়ে দিব, এমসিকিউতে আসলে দেখবা আগের মতো 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে দেখে আনসার দিতে পারবা। এবারে আসো, এগুলো সিরিজ আছে না, সিরিজের ধারককে আমরা প্রকাশ করি হচ্ছে সিএস দ্বারা, আর প্যারালালের যে তুল্য ধারকত্ব তাকে প্রকাশ করি সিপি দ্বারা। এই সবগুলো ধারকের পরিবর্তে আমরা একটা তুল্য ধারকত্ব বের করব, এই সবগুলোর পরিবর্তে আমরা আরেকটা তুল্য ধারকত্ব বের করব। তুল্য ধারকত্বের ক্ষেত্রে সিরিজে থাকলে আমরা লিখি সিএস, আর প্যারালাল থাকলে লিখি সিপি। পার্থক্যটা কোন জায়গায়? সিএস এর ফর্মুলা হচ্ছে 1/CS আকারে লিখবে, 1/C1 প্লাস 1/C2 প্লাস এইভাবে 1/C3 ডট ডট চলতে থাকবে CN পর্যন্ত। এইভাবে এটা হবে C1 C2 C3 ডট ডট তারপরে CN পর্যন্ত চলতে থাকবে। সো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভাইয়া, আগে রোধের ক্ষেত্রে আমরা যেটা লিখতাম এইভাবে 1/RP দিয়ে 1/R1 প্লাস 1/R2, ধারকের ক্ষেত্রে কিন্তু এটা উল্টা। প্যারালাল রোধের ক্ষেত্রে যেভাবে ফর্মুলা সাজাইতা, ধারকের ক্ষেত্রে সিরিজে হবে সেই রকম ফর্মুলা। আর তোমার হচ্ছে কি সিরিজের রোধের ক্ষেত্রে যেভাবে সাজাইতা ফর্মুলা, এখন হইতেছে কি তোমার ধারকের ক্ষেত্রে একই ধরনের ফর্মুলা হইতেছে। খেয়াল করে দেখো তো, আগে কি সিরিজের রোধ থাকলে এইভাবে লিখতাম না, কিন্তু ধারকের ক্ষেত্রে কিন্তু সিরিজে থাকলে কিন্তু এইভাবে লেখা যাবে না, সিরিজে থাকলে লিখবা উল্টা 1/, আকারে, আর যখন প্যারালাল থাকবে তখন লিখবা সিরিজ আকারে, অর্থাৎ রিভার্স। আগে যেটা শিখছিলা ঠিক তার উল্টা, আগে যেটা রোধের ক্ষেত্রে শিখছিলা সিরিজে, এইটা এখন চলে আসবে প্যারালালে, আগে যেটা শিখছিলা প্যারালালে, এটা চলে আসবে সিরিজে। সো ভাইয়া খুব সহজে তোমাদেরকে যদি বলি, তোমরা এই দুইটা ফর্মুলা একটু ভালো করে মাথায় গাইথা নিও। কোন দুইটা ফর্মুলা? CS ইকুয়ালস টু 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2, এইভাবে চলতেই থাকবে, বুঝতেই পারতেছো 1/CN পর্যন্ত, আর CP ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট ডট CN পর্যন্ত চলতে থাকবে। সো যদি এই দুইটা ফর্মুলা তোমরা বুঝে থাকো, তাহলে এই দুইটা জিনিসের আনসার আমাকে একটু লিখে দাও, যে এখানে CS এর ভ্যালু কত হবে আর CPর ভ্যালু কত হবে, একটু কমেন্টে জানাও। তারপরে তোমাদেরকে একটা ম্যাজিক লাইন দিয়ে দিব, দেখবো তোমরা দেখে দেখে আনসার খুব সহজেই বলে দিতে পারবো। একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও এখানে CS কত হবে আর এখানে CP কত হবে। রোধের ক্ষেত্রে শিখছিলা সিরিজে, তোমরা অনেকেই আগের যে টপিকটা সমবিভব পড়াইছিলাম, তোমরা অনেকেই নতুন নতুন আইডিয়া দিচ্ছ। একজন চমৎকার একটা কমেন্ট করছে যে সমবিভব তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে। হ্যাঁ ভাইয়া, এর জন্য তার পৃষ্ঠ বরাবর কোনো উপাংশ থাকে না, 90 ডিগ্রি হয়ে যায়, যার জন্য কি হয় আমাদের সমবিভব তলের কোনো কাজ হয় না। এইভাবে লিখতে পারো, অর্থাৎ যে যেভাবে কমফোর্ট ফিল করো, আমার কথা হচ্ছে বুঝে পড়বা, যেভাবে লিখো তোমার আনসারটা যদি যৌক্তিক হয় তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা। আচ্ছা, আনসার দিচ্ছ 10 আর 1। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাদের আনসার হচ্ছে। তারপর সবাই একটু জানিয়ে দাও, ভেরি কুইক।
দেখি কারা কারা কমেন্ট করছে অলরেডি। মেবি ফ্যারাডে আর ওয়াচিং সি। আচ্ছা একক কি হবে ফ্যারাডে? মুন জানাইছে কি একক? একক তো ফ্যারাডে ভাই অলরেডি বলেই দিছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা করাই তোমাদেরকে, এটা তোমাদেরকে কোনো শর্টকাট ট্রিক্স বলতে হবে না, কারণ তোমরা জানো সিপি জাস্ট যোগ করলেই হবে। 4 4 8 8 2 10, তাহলে বুঝতেছো এটার আনসার হবে 10 ফ্যারাডে সিপির ভ্যালু। এমসিকিউতে আসলে এইটাতে তোমরা অনেকটা প্রবলেম করো। কি করো তোমরা হচ্ছে এইভাবে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 করো। তাহলে কী করবা? নিশ্চয়ই 1/4 1/4 1/2। আচ্ছা তারপরে তোমরা কিভাবে করো অঙ্কটা, আমরা হচ্ছে তোমাদের জন্য যদি একটু খেয়াল করো, আমরা একটু মিটিয়ে দিলাম সবগুলাই। কি করবা তোমরা? নিশ্চয়ই এইভাবে করতেছো 1/4 1/2, তার মানে লসাগু নিবা পরের লাইনে 4 1 প্লাস 1 প্লাস 2, কাটাকাটি যদি করো তাইলে তোমাদের আনসার আসবে 4/4, কাটাকাটি করলে কি চলে আসবে 1 ফ্যারাডে। সব বুঝতেই পারতেছো। আচ্ছা এবারে আসো কি করি, ধরো আমরা যদি এইভাবে দিতাম তিনটা ধারক তোমাদেরকে এইভাবে দিলাম, যে মনে করো হচ্ছে 8 ফ্যারাডে 8 ফ্যারাডে 8 ফ্যারাডে। আমি বললাম সিরিজেরটা বের করতে একবার সিএস আর একবার সিপি। সো সিপিটা ঝামেলা হয় না, কারণ সিপি তো তুমি জানো যে সিপি সমান C1 C2 C3 আর 16 24 ফ্যারাডে। ঝামেলাটা হয় কোন জায়গায়? সিএসে। আবার লিখতেছো 1/CS সমান 1/8 প্লাস 1/8 প্লাস 1/8। তুমি যদি লসাগু নাও সেক্ষেত্রে আমাদের আনসার আসবে 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ হইতেছে 3/8। আচ্ছা তোমরা যারা একটু গরিব টাইপের স্টুডেন্ট আমার মতো, পরীক্ষার হলে এমন কারা কারা আছে একটু আমাকে কমেন্টে জানাতো এই ভুলটা করছো কিনা কখনো, বা লিখতে গিয়ে এই যে শেষে যে উল্টানো লাগে সিএস সমান যে 8/3 হবে, এই উল্টানোটা তোমরা কখনো ভুল করছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। যে ভাই এরকম অনেক ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায় অসাবধানতা বশত, যে দেখা যায় যে আমরা 9 10 যে রুট বের করতাম না 1/RP সমান, বের করার সময় লাস্টে দেখা গেছে আনসার যেটা আছে এইটাই রাইখা চলে আসে, কিন্তু এই যে আবার যে উল্টানো লাগে এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। তো আমাকে একটু কমেন্টে জানাও যে এই ভুলটা তোমরা পরীক্ষার হলে করছো কিনা। আচ্ছা এখনও কিন্তু আমাদের ম্যাজিক জিনিসটা দেই নাই, কীভাবে তোমরা শর্টকাট দেখেই আনসার দিবা, এখনও মূল প্রসেসে আছি। তার আগে তোমরা আমাকে একটু জানাও যে এই জিনিসটা তোমরা ভুল করছো কিনা কখনো, এই জিনিসটা উল্টাইয়া যে লেখা লাগে এই জিনিসটা কখনো ভুল হয়েছে কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে। আচ্ছা একজন লিখছে অনেকবার করছি ভাইয়া, আই নো, মানে আমাদের সময় ভুল হইতো, আমরাও কি করতাম সেম জিনিসটা হচ্ছে উল্টানো যে লাগে এই জিনিসটা ভুল করে চলে আসতাম। আচ্ছা পরিতোষ আচার্য জানাইছে জুলেখান না। আচ্ছা যারা করো নাই তারা তো অনেক ভালো স্টুডেন্টস, বাট অনেক ক্ষেত্রে হয়ে যায় অসাবধানতা বশত, তার মানে 8/3 আসছে। সো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই, ম্যাজিকটা কি, এটার আনসার কত আসছে 8 ফ্যারাডে হচ্ছে কি 8/3, রাইট? এটাই তো আসছে আনসার। আচ্ছা সো আমরা যদি এখানে মনে করো 4 ফ্যারাডে দিতাম তাইলে আনসার কত আসতো? 2 ফ্যারাডে আসতো। কীভাবে? 1/8 1/8 1/4 1/CS, 8 লসাগু নিলে 1 প্লাস 1 প্লাস ভাগ দিলে 2, রাইট? তার মানে 4/8, কাটাকাটি করলে হাফ, সো CS সমান হইতেছে 2 ফ্যারাডে। বুঝতেই পারতেছো 2 ফ্যারাডে। আচ্ছা এখন ম্যাজিকটা তোমাদেরকে শিখাই। ধরো এমসিকিউতে আসলে এইগুলো করা লাগবে না, একদম লসাগু টসাগু নেওয়া লাগবে না, তুমি দেখে আনসার দিতে পারবো। মনে করো ধরো আমি যদি শুধু 8 ফ্যারাডে নিতাম তাইলে আনসার কি লিখতাম? 1/8 1/8, তার মানে তখন আনসার কি হইতো? লসাগু 8 নিলে 1 প্লাস 1, তার মানে হইতেছে 2/8, কাটাকাটি যদি করো 1/4, এটা হইতেছে 1/CS, দ্যাট ইজ ওয়াই CH হইতেছে 4 ফ্যারাডে। খেয়াল করো 8 8 নিলে 4 আসতেছে, আমি যদি এখানে নিতাম 10 আর 10 10 ফ্যারাডে 10 ফ্যারাডে, তাইলে তোমরা কি লিখতা নিশ্চয়ই বুঝে গেছো, 1/10 প্লাস 1/10 ইকুয়ালস টু কী হইতো? নিচে নিতে লসাগু 10 1 প্লাস 1, তার মানে 2/10, কাটাকাটি যদি করো 1/5, তার মানে CS সমান ফাইনালি কী হবে? CS সমান হবে জাস্ট 5 ফ্যারাডে। একটা জিনিস খেয়াল করে দেখছো, 8 8 নিলে আসতেছে 4, 10 10 নিলে আসতেছে 5, তার মানে কি তোমার যদি ধারক দুইটা সমান থাকে এবং তারা সিরিজে সংযুক্ত থাকে তাইলে আনসার কিন্তু অর্ধেক আসতেছে। তাহলে তুমি যদি 4 4 নিতা তাহলে আনসার আসতো 2, 10 10 নিলে 5, 20 20 নিলে 10,
100 নিলে 50। এখান থেকে কি আমরা একটা শর্টকাট টেকনিক বের করে ফেলতে পারি না? যে টেকনিকটা কি, যে ভাইয়া যখন আমাদেরকে ধারক দুইটা সমান দিয়ে দিবে, আনসার ঠিক আমরা অর্ধেক করে নিব। আচ্ছা, সমান না হলে কি হবে তার জন্য একটু ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে খেয়াল করো, এইখানে 3টা আছে, মনে রাখবা 2টা করে নিতে পারবো। এই 8 আর 8 তুমি যদি চিন্তা করো, যেহেতু বলেই দিছে সিএস বের করার জন্য প্যারালাল 1/, আকারে হবে। সো তুমি যদি শর্টকাট টেকনিক জানো, তোমার 2টা লাভ হবে। একটা হচ্ছে তোমাকে 1/, আকার লিখে লিখে ভগ্নাংশের লসাগু নিয়ে বারবার যোগ করা লাগবে না, এবং সেকেন্ডলি হচ্ছে অনেকে যারা শেষের দিকে ভুল করো উল্টাইতে, এই ভুল হওয়ার আর চান্স থাকবে না। খুবই সহজ, দেখো দেখেই বুঝতে পারতেছো। 8 আর 8 আনসার কি হবে? 4। কেন? আগেই তো বলে দিয়েছিলাম ভাইয়া যে কি হয়, অর্ধেক হয়ে যায়। এই 4-এর সাথে এই 4 আবার করো, 2টা কলাই 4 আর 4 আনসার কি হবে? 2 ফ্যারাডে। তার মানে দেখো এখন কি দেখেই তুমি বলে দিচ্ছ 4 4 2 আনসার। দেখো 2 সেকেন্ডও লাগে 2 ফ্যারাডে। আগে কি করতেছিলা? আগে লিখছে সূত্র 1/CS 1/8 1/8 1/4 হাবিজাবি কাহিনী কইরা লাস্টে CS ইকুয়ালস টু বের করতেছে 2 ফ্যারাডে। কোনটা বেটার? জাস্ট এমসিকিউর জন্য এটা তো দেখেই বলে দিতে পারতেছো। যা হবে অর্ধেক, এখানে হবে কি এটা অর্ধেক। আচ্ছা, এখন এতটুকু আমাকে বুঝতে পারছো কিনা জাস্ট এটা জানাও যে ভাইয়া শর্টকাট বুঝতে পারছো কিনা। তখন সমান না হলে কি হবে সেটাও তোমাদেরকে আমি একটু জানিয়ে দিচ্ছি। তো আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া যে তোমরা বুঝতে পারছো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, বা শর্টকাট আসলে তোমরা পারবা কিনা। আর জাস্ট এটা বলে দিও, তাইলেই তো আমি বুঝে নিব যে তোমরা বুঝতে পারছো। ধরো আনসার দিলাম এইভাবে, হচ্ছে 10 ফ্যারাডে আর হচ্ছে 5 ফ্যারাডে। এই 3টা হলে সিএস কত হবে জাস্ট আমাকে 1 সেকেন্ডের মধ্যে জানাও। 1 সেকেন্ড টাইম নিবা না, করার টাইম নেই, জাস্ট দেখেই বলে দাও আনসারটা কত হবে, সিএস কত হবে। কোনটা বেটার? জাস্ট এমসিকিউর জন্য এটা তো দেখেই বলে দিতে। কমেন্টে জানাও, কুইক, ভেরি কুইক। আচ্ছা, অনেকেই জানাইছে বুঝতে পারছে। আচ্ছা তাইলে থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাইলে আমরা এই জিনিসটা এখন করে দিই। বুঝতেই পারতেছো, দেখো 10 আর 10 5 ফ্যারাডে, 5 আর 5 আনসার কি হবে? 2.5 ফ্যারাডে। দেখছো কোনো টাইমই লাগে না, জাস্ট দিটস এ ম্যাজিক। তুমি দেখো এইভাবে যদি তোমার 10টাও দেওয়া থাকতো, খেয়াল করো তুমি কত সহজে পারতা। খেয়াল করো 10 ফ্যারাডে, তারপরে আবার কি দিলাম, এইখানে দিলাম 10 ফ্যারাডে, আর কি আবার 10 ফ্যারাডে, রাইট? সো এই 10 আর 10 কত হইতেছে? 10 আর 10 4টা 10 ফ্যারাডে একসাথে নিলাম। আগে তুমি 1/10 1/10 1/10 অনেকগুলো করতা, বুঝতেছো? 5 ফ্যারাডে, এই 10 10 5 ফ্যারাডে। কেন? সবগুলোই তো সিরিজে আছে, বলেই তো দিছি। এই 5 আর 5 আর এই 2.5 ফ্যারাডে। দেখছো কোনো টাইমই লাগে নাই। তার মানে এখন তোমরা একটা জিনিস বুঝে গেছো। সো এখন যদি এইভাবে আসতো পরীক্ষাতে, খেয়াল করো তো ভাইয়া, মনে করো 3 ফ্যারাডে আর 6 ফ্যারাডে। সো তুমি আগে কিভাবে করতা? সিএস যখন বের করতে বলতো 1/CS ইকুয়ালস টু 1/C1 1/C2, তারপর কি লিখতা? 1/3 1/6। নাও লসাগু, টাইম লস 6, এখানে 2 আর কত হইতেছে 1, তার মানে 3/6। এখন যদি কাটাকাটি করো আনসার আসতেছে হাফ, তার মানে ফাইনালি সিএস সমান 2 ফ্যারাডে। দেখছো এইভাবে আসতেছে। আচ্ছা এখন এটা শর্টকাট তুমি কিভাবে করবা? তোমার তো ফাইনাল সিএস বের করতে চাও, সিএস বের করার টেকনিকটা তোমাকে শিখিয়ে দিতেছি। এখন কি ভাই এই দুইটা কি সমান না? তাইলে কি তুমি অর্ধেক করতে পারবো? অফকোর্স পারবো না। দুইটা যদি 6 আর 6 থাকতো তাইলে তুমি কি করতে পারতা? অর্ধেক করতে পারতা। এখন তো আর সমান না। সো অর্ধেক সমান না হলে উপরে করবা গুণ, উপরে C1 আর C2 করবা গুণ, আর নিচে করবা যোগ C1 প্লাস C2। দেখো টাইমই লাগবে না, জাস্ট গুণ করো, 3 6 18 যোগ করো 9, কাটাকাটি করলে 2 ফ্যারাডে। দিস ইজ দ্য ম্যাজিক। জাস্ট দেখেই কিন্তু তোমরা আনসার বলে দিতে পারবা। যে কোনো দুইটা ধারক থাকলে কিন্তু তোমরা আনসার বলে দিতে পারবা যে এই দুইটার আনসার কত। খেয়াল করো, উপরে করবা গুণ, নিচে করবা যোগ। এবার আসো তোমাদের আগে যেটা করাইছিলাম, ধরো হইতেছে 8 ফ্যারাডে 8 ফ্যারাডে 8 ফ্যারাডে। এটা তুমি নিশ্চয়ই আনসার দেখছিলে, 8/3 আসছিল সিএস এর ভ্যালু। এখন শর্টকাটে করো, এটা তো সমান,
বুঝতেই পারতেছো, তার মানে 4 ফ্যারাডে। এখন 4 ফ্যারাডে আর 8 ফ্যারাডে তো সমান না, তাইলে কীভাবে করবা? উপরে করো গুণ, 4 32 32, নিচে করো যোগ 12। এখন কাটাকাটি করে ফেলো, 4 দ্বারা কাটলে 8, নিচে 3, তার মানে 8/3। দেখছো আমাদের কিন্তু টাইম লাগতেছে না। এখন ভাইয়াকে একটু জানাও যে কূপটা কেমন হইলো, আমরা কূপটা কেমন দিলাম, যে এই টাইপের ম্যাথ যখন পরীক্ষাতে আসবে জাস্ট দেখেই বুঝতে পারবা। তোমাদের এখানে কিন্তু ভাই আরেকটা লাভ হয়েছে। তোমাদের কি মনে হয় যে এই টেকনিকটা শুধুমাত্র ধারকে শিখছো? খেয়াল করো তো, এখন যদি সিরিজের ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তাহলে যখন রোধের চ্যাপ্টারে যাবা অর্থাৎ চলতরিতে যাবা, তখন তুমি জাস্ট প্যারালালের ক্ষেত্রে সেম টেকনিকটা অ্যাপ্লাই করবা। প্যারালালে অনেকগুলো রুট যখন দেওয়া থাকে, আমরা এমসিকিউর জন্য বারবার করি, টাইম ওয়েস্ট হয়, কিন্তু এখন তো বুঝেই গেছো, জাস্ট দেখে দেখেই কিন্তু তুমি আনসারটা বলে দিতে পারবা যে এটা তো এত হবে। সো এখন যেটা সিরিজে অ্যাপ্লাই করতেছো, চলতরিতে সেম জিনিসটা তোমরা প্যারালাল কানেকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। সো ভাইয়াকে তোমরা একটু কমেন্টে জানাও যে কূপটা আমরা কেমন দিলাম এবং তোমরা বুঝতে পারছো কিনা। জানাও জানাও কূপ কেমন হইলো একটু জানাও। দেখে দেখেই কিন্তু তুমি আনসারটা বলে দিতে পারবা যে এটা তো এত হবে। তো এখন যেটা সিরিজে অ্যাপ্লাই করতেছো, চলতরিতে সেম জিনিসটা তোমরা প্যারালাল কানেকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। সো আচ্ছা, তার মানে এখন থেকে যখনই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, তোমরা কিন্তু দেখে দেখে এই টাইপের প্রশ্নগুলো উত্তর করে ফেলতে পারবা। যতগুলাই থাক না কেন তুমি খুব সহজেই আনসার বলে দিতে পারবা। সো আমরা এখন পর্যন্ত তোমাকে শর্টকাট টেকনিক কী শিখাইলাম? তোমাদেরকে শর্টকাট টেকনিক খুব সিম্পলি, প্যারালাল থাকলে তো কোনো ঝামেলা নাই, জাস্ট নর্মাল যোগ করবা। সিরিজে থাকলেই ঝামেলা, কি 1/, আকারে প্রকাশ করতে হয়। 1/, আকারে কী শিখাইলাম? দুইটা যদি সমান সমান থাকে তাহলে আনসার হবে অর্ধেক, আর যদি সমান না থাকে সেক্ষেত্রে কি করবা? উপরে করবা গুণ, নিচে করবা যোগ। আচ্ছা, তোমাদেরকে একটা ম্যাজিক জিনিস দেখাই। তোমাদের কাছে মনে হইতে পারে যে এইটা তো অনেক চমৎকার একটা জিনিস দেখাইছেন, এটা আসলে ভাইয়াও তেমন কিছু করি নাই। খেয়াল করো, আগে তুমি কি করতা? 1/CS = এইভাবে লিখতা, 1/C1 + 1/C2। এখন খেয়াল করো তো, এই দুইটার লসাগু যদি নেও, C1 C2 হবে লসাগু, C1 কাটা গেলে উপরে থাকবে C2 + C1, 1/CS। ফাইনালি দেখো তো CS = কি আসতেছে? C1 C2, নিচে C1 + C2। তার মানে ম্যাজিকটা আসলে কিছুই না, এটা হইতেছে এই ম্যাথগুলা কি আমরা করে লাস্ট লাইনে নিয়ে আসি। এটাই তোমাদেরকে মুখস্থ শিখাইতেছি, যে উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ। খেয়াল করছো, নতুন কিছু আনি নেই, আগের জিনিসটাকেই জাস্ট মান না বসে এখানে নিয়ে আসছি। কি করছি? লসাগু নিয়ে জাস্ট সিম্পলি উপরে গুণ নিচে যোগ। তার মানে দেখো, এখন থেকে তোমাদের ধারক আসলেই তোমরা খুব সহজে করতে পারবা। সমান সমান হইলেও যদি তোমরা এই টেকনিক অ্যাপ্লাই করো তাইলে কিন্তু হবে। খেয়াল করো, ধরো আমি তোমাদেরকে বললাম যে ধরো 4 ফ্যারাডে CS কত হবে? তুমি বুঝেই গেছো 2 ফ্যারাডে, অর্ধেক। তুমি তো এই টেকনিকও অ্যাপ্লাই করতে, উপরে গুণ 4 4 16, নিচে যোগ 8। দেখো কাটাকাটি করলে কিন্তু 2 ফ্যারাডে আসতেছে, দেখছো? সো এই যে উপরে গুণ নিচে যোগ, এই টেকনিক দ্বারা তুমি সমান হোক আর সমান নাই হোক সবগুলা করতে পারবা। তবে রিমেম্বার ভাই, একটা জিনিস মনে রেখো, এইভাবে তুমি 2টা মাত্র করতে পারবা, 3টা হইলে কিন্তু পারবা না। তো সমস্যা কি? 3টা হইলে তুমি একটু কষ্ট করে ফেলবা, প্রথমে এই 2টা করবা, পরে এই 2টার আনসার যা আসবে তার সাথে এইটার করবা। 10টা থাকলে 2টা করে করবা, এইভাবে করতে পারো। সো ভাইয়া তোমরা আমাকে একটু জানাও তো দেখি, যে ধরো আমরা হচ্ছে 10 ফ্যারাডে মানের 5টি ধারক সিরিজে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্ব কত হবে আমাকে একটু কমেন্টে জানাও। CS = what? আমরা যদি 10 ফ্যারাডে মানের 5টি ধারক সিরিজে সংযুক্ত করি, তাইলে তুল্য ধারকত্ব কত হবে আমাকে একটু কমেন্টে জানাও। এইখানে আরেকটা ম্যাজিক আছে, এখানে তোমাদেরকে আরেকটা শর্টকাট ট্রিক্স শিখাবো।
প্রসেনজিৎ দাস, হুমায়রা আদিবা একজন আনসার দিচ্ছে, আব্দুল মুতালিব, অনেকেই আনসার দিতেছ। টু ফ্যারাডে, থ্যাংক ইউ, অনেকেই টু ফ্যারাডে আনসার দিচ্ছ। আচ্ছা, তোমরা যারা উত্তর দিচ্ছ সবাইকে ধন্যবাদ। খেয়াল করো তুমি আগে কিভাবে করতা, সিএস 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 1/C3 1/C4। তোমার আর আমরা এমসিকিউর জন্য একটা পার্থক্য দেখাই দিই। তুমি 1/10, যেহেতু 5টা বলছে নেওয়ার জন্য 10 ফ্যারাডে মানের 5টা ধারক নিব, এই জন্য আমরা 5টা লিখলাম। 1/10 1/10 1/10 1/10 1/10, এইভাবেই তো করতাম। লসাগুনিতা 10, সবগুলো যোগ করলে আসতো 5, কাটাকাটি করলে হাফ, সিএস ইকুয়ালস টু 2 ফ্যারাডে। এখন তোমাদেরকে ভাই আমি একটা টেকনিক শিখিয়ে দিই। সিরিজে যদি সমান মানের অনেকগুলো ফ্যারাড থাকে, ধারক থাকে, তাহলে সিএস ইকুয়ালস টু কী হবে, ধারকের যে ভ্যালুটা আছে না, যে ভ্যালু সি, তাকে তুমি এন দ্বারা ভাগ করে দিবা। দেখো ডিরেক্ট হয়ে যায়। 10 ফ্যারাডে ছিল, তুমি 5 দ্বারা ভাগ করে দাও, তাইলে আনসার 2 ফ্যারাডে। দেখছো, খেয়াল করে দেখো। সো আমি যদি 4টা নিতাম তাহলে আনসার কী আসতো, 10/4। আমি যদি 3টা নিতাম 10/3। তবে অফকোর্স এই ক্ষেত্রে সমান হতে হবে। এখন খেয়াল করো, তোমার যদি বিশ্বাস না হয়, 10 ফ্যারাডের যদি আমরা 3টা নিতাম তাহলে তুমি তো বুঝতেই পারতেছো আনসার কি আসতেছে, যে 1/10 প্লাস 1/10 প্লাস 1/10। লসাগু যদি 10 নাও তাহলে 3, দ্যাট ইজ ওয়াই সিএস ফাইনালি যদি উল্টিয়ে দাও তাহলে 10/3। তার মানে দেখো 10 মানের 3টা নিছিলা, দ্যাট ইজ ওয়াই 10 লিখছি উপরে, নিচে লিখছি কত, 3 লিখছি। দেখছো, দিস ইজ দ্য ম্যাজিক লাইট। সো এই টাইপের ম্যাথ আসলে এখন থেকে আমরা জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু খুব সহজে আনসার দিয়ে ফেলতে পারবো। খেয়াল করো, যেমন ধরো তোমরা আগে কি নিছিলাম, আরেকটা এটা টেকনিক, যে 8 ফ্যারাডে 8 ফ্যারাডে 8 ফ্যারাডে, আনসার কি আসছিল মনে আছে, 8/3 না, সিএস ইকুয়ালস টু, এই দেখো সহজ, মানটা কত ফ্যারাডে নিছিলাম, 8 ফ্যারাডে। সবগুলাই তো সেম মানে নিচ্ছি না, কয়টা নিছি, 3টা, 1 2 3, 3 দ্বারা ভাগ করে দেবা। দেখো টাইমই লাগে নাই, জাস্ট তুমি এইভাবে করতে পারো 1/CS দিয়ে অথবা এইভাবে করতে পারো। তাইলে এইটা কেন শিখাইলাম, তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এটা তো এইভাবেও বের করা যায়, এত কী দরকার এত শর্টকাট টেকনিকের, 1/8 1/8 1/8, এটা তো এমনিতেই করা যায়, দরকার আছে হুদাই একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করার, সিএস সমান 8/3, এখানে তো টাইম লাগতেছে না ভাইয়া, দরকার আছে। খেয়াল করো, আমি যদি তোমাকে এইভাবে বলে দিতাম যে 8 ফ্যারাডে মানের আমি হচ্ছে রুট নিছি হইতেছে 103টি, শুধু বারবার মুখ দিয়ে রুদ চলে আসতেছে, কারণ আমরা তো রুদের সাথে বেশি অভ্যস্ত। 8 ফ্যারাডে মানে 103টি ধারক নিলাম, ধারক সিরিজে সংযুক্ত করছি, সিরিজে সংযুক্ত। 8 ফ্যারাডে মানে 103টি ধারক সিরিজে সংযুক্ত। এখন তোমাকে বললাম তুল্য ধারকত্ব কত, শর্টকাট শেখার দরকার আছে এই জায়গাতে, তুল্য ধারকত্ব কত। এখন তুমি কি করবা, এইভাবে 1/CS সমান 1/C1 1/C2। এখন যদি তুমি এইভাবে 103 পর্যন্ত যাইতে চাও, C3 প্লাস ডট ডট 1/C 103, বুঝতেছে তো, মানে C 103 পর্যন্ত যদি যাও তাইলে ভাইয়া তোমার আর 25টা এমসিকিউ আনসার করা লাগবে না, এই একটাতেই তোমার 25 মিনিট চলে যাবে। সো এখন কি শিখছো শর্টকাট টেকনিক, যে ভাইয়া তো বলছেন যে যত ফ্যারাডে দেওয়া থাকবে তা লিখবা উপরে, যতটা নিছি তা দ্বারা ভাগ করে দেবে, আনসার শেষ। তাহলে অপশন যেখানেই থাকবে 8/103 ফ্যারাডে, সেটাই হবে আমাদের আনসার। বুঝতে পারছো? সো আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমাদের এই যে ফ্যারাডে রিলেটেড সিরিজ কিংবা সমান্তরালে প্রশ্ন আসলে তোমরা পারবা কিনা। 3টা টেকনিক শিখাইছি, কি সমান সমান থাকলে আনসার হবে অর্ধেক, সেকেন্ডলি সমান না থাকলে কি হবে, উপরে করবা গুণ, নিচে করবা যোগ, তারপরে ফাইনালি 3 নম্বরটা কি শিখাইলাম, যখন সমান মানের অনেকগুলা রুট থাকবে, টেকনিকটা কি সমান মানে অনেকগুলো ধারক থাকবে, তখন উপরে ধারকের মানটা বসাবা, নিচে যতগুলো থাকবে সেই সংখ্যাটা বসায় দিবা, তাইলে কিন্তু তোমাদের আনসারটা খুব সহজেই তোমরা করে ফেলতে পারবা। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। বা জুহা তাসনিয়া
8/103 জানাইছে, থ্যাংক ইউ। প্রসেনজিৎ দাস, জুহা তাসনিয়া, জুলেখা খান বলছে পারবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। জান্নাতুল ফেরদৌস তানহা 2 ফ্রাইডে আনসার দিছিল একটু আগে, ধন্যবাদ। অন্তর বর্মন, ফাহাদুজ্জামান নিলয়, সবাইকে ধন্যবাদ। তারপরে কেরামত আলী, ধন্যবাদ। তারপরে হচ্ছে নূর হোসেন আসিফ, তোমরা যারা যারা, নাইমা ইসলাম, তোমরা যারা যারা উত্তর দিছিলা তোমাদের সবাইকে ভাইয়া অসংখ্য 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 ধন্যবাদ। ঠিক আছে, সো আই থিঙ্ক তোমরা এই টাইপের ম্যাথ আসলে পারবা। এবারে আসো তোমাদের জন্য সর্বশেষ ম্যাথ, তারপরে তোমাদের তুল্যধারকের উপর আরও কিছু ডিসকাশন করব আমরা। সমান মানের, তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাবা যে সমান মানের তিনটি ধারক সমান্তরাল ও সিরিজে সংযুক্ত করলে তুল্য ধারকত্বের অনুপাত কত হবে? কিংবা আচ্ছা, বা কিংবা তোমাকে এখানে বলে দিতে পারে, অনুপাত না বলে একটা কয় গুণ হবে এটাও বলতে পারে, অথবা কয় গুণ হবে এটাও বলতে পারে। অর্থাৎ সমান মানের তিনটি ধারক সমান্তরাল সিরিজে সংযুক্ত করলে তুল্য ধারকত্বের অনুপাত কত হবে বা কয় গুণ হবে। সো অপশন এ ধরো আমরা দিলাম 4, অপশন বি 3, অপশন সি হইতেছে 6, অপশন ডি হইতেছে 9, অপশন ই হইতেছে 1/9, অপশন এফ হইতেছে 1/4। আচ্ছা, পৃথিবীর কোথাও আমার মনে হয় না অপশন এফ পর্যন্ত আছে, ই পর্যন্ত আছে ফার্স্টে, তারপর আমি তোমাদের এফ পর্যন্ত দিয়ে দিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, দেখি খুব তাড়াতাড়ি জানিয়ে দাও এটার আনসার কত হবে। দেখি তোমাদেরকে শিখাইলাম, দেখি কতটুকু ফাস্ট কাজ করতে পারো তোমরা। হইতেছে 6, অপশন ডি হইতেছে 9, অপশন ই হইতেছে 1/9, অপশন এফ হইতেছে 1/4। আচ্ছা, পৃথিবীর কোথাও আমার মনে হয় না অপশন এফ পর্যন্ত আছে, ই পর্যন্ত আছে ফার্স্টে, তারপর আমি তোমাদের এফ পর্যন্ত দিয়ে দিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, দেখি খুব তাড়াতাড়ি, দেখি তোমাদেরকে শিখাইলাম, দেখি কতটুকু ফাস্ট কাজ করতে পারো তোমরা। আর শোনো, এটা আনসার দিতে দিতে তোমরা আমাকে জানাও যে ক্লাস কি শেষ করে দিব নাকি আরেকটু কন্টিনিউ করব, কারণ ধারকের আরও অনেকগুলো টপিকস আছে। তোমাদেরকে হচ্ছে আমরা সমান্তরাল পাত ধারকত্ব পড়াই নাই, গোলকের ধারকত্ব পড়াই নাই, তারপরে হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি পড়াই নাই, এটা নিয়ে তোমাদেরকে সৃজনশীল করাবো, এই জিনিসগুলো পড়াই নাই। তোমরা যদি চাও তাহলে ক্লাস শেষ করে দিব এটার পর, আর যদি চাও তাহলে আমরা আরেকটু কন্টিনিউ করতে পারি ক্লাসটা। একটু আমাকে জানাও যে কন্টিনিউ করব নাকি শেষ করে দিব। আচ্ছা, তাইলে আজকে এইটা আমরা শেষ করে দিই, ঠিক আছে? নেক্সট ডেতে আমরা সৃজনশীল শো করাবো না ধারকত্বের উপরে, এই ধারকের উপরেই আমরা আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? সমস্যা নেই, আমরা ধীরে ধীরে পড়ি। আচ্ছা, এখন হইতেছে কি, খেয়াল করো এইটা তোমরা কিভাবে করতে। আগে এই ম্যাথটা যখন আসতো পরীক্ষাতে, সমান মানের তিনটি ধারক, সমান মানের তিনটি মানে একটা সি, আরেকটা সি, আরেকটা সি, যেহেতু এখানে ভ্যালু দেওয়া নাই তিনটেই সি ধরলাম। একবার তুমি সমান্তরালে রাখছো, আরেকবার সিরিজে রাখছো,
এখন তুল্য ধারকত্ব বলছে, সে সমান্তরালে রাখলে সিপি কি হবে, সি প্লাস সি প্লাস সি। এখানে C1 C2 C3 দেওয়ার দরকার নাই, কারণ সবগুলোই তো সমান, তার মানে আমার আনসার আসছে 3C। এরপরে কি বলছে, আবার সিরিজে যখন রাখছে, সিরিজে কি হবে আনসার, খেয়াল করো সিরিজে রাখার ক্ষেত্রে CS সমান সমান তুমি বুঝেই গেছো যে ভাইয়া CS 1/CS ইকুয়ালস টু কি লিখবা 1/C 1/C 1/C। C1 C2 কেন লিখি নাই, সবগুলা সমান মানের, লসাগু যদি C নেও 1 + 1 + 1 মানে 3। সো ফাইনালি CS ইকুয়ালস টু কত চলে আসছে, C/3। এখন কি বলছে, এদের অনুপাত, তোমরা অনেকে আনসার দিছো 1/9, ভাইয়া 1/9 হবে না। কেন হবে না, তোমার প্রশ্নে কিন্তু খেয়াল করো, আগে কিন্তু আমি উল্লেখ করছি সমান্তরাল, এবং খেয়াল করো তো সমান্তরালে কিন্তু আমাদের কি হয়, সমান্তরালের ক্ষেত্রে কিন্তু আমাদের এর মানটা, আচ্ছা আমরা একটু করে দেখি, ঠিক আছে, দেখি কি হয়। তারপরে খেয়াল করো তো সমান্তরাল আর সিরিজের, তাইলে সমান্তরালটা কি লিখবা, নিশ্চয়ই উপরে লেখা উচিত সিপি, নিচে লিখবা CS। সিপিতে কত আসছিল আনসার 3C, আর প্যারালালে CS কত আসছে C/3। এখন ক্যালকুলেশন করো, 3C × 3টা তো উপরে চলে যাবে, সিটা নিচে, কাটাকাটি করলে আনসার কত আসবে 9। দ্যাট ইজ ওয়াই আমাদের আনসার হবে ডি। যারা যারা ভাইয়া ডি দিছো তাদের আনসার কারেক্ট, যারা ডি দাও নাই তাদের আনসার ভুল হয়েছে। সো খেয়াল করো আমরা কি করলাম, সমান মানে 3টা সিরিজে বের করলাম, প্যারালালি বের করলাম, সিরিজে বের করলাম। তারপরে কি বলছে, আমাদেরকে অনুপাত নিতে হবে। অনুপাত কি হবে, অনুপাত যদি নিই এটা আনসার আসবে 9:1। সো তোমাদের পরীক্ষাতে অনুপাত দিলে আর 9:1 মানে তো আর 1 দেওয়া লাগে না, জানোই তো অনুপাতের ক্ষেত্রে 9:1 হয়। সো আমি এটা তোমাদেরকে মূলত করাইছি, কয় গুণ হবে, 9 গুণ। আর যখন বলবে অনুপাতটা কত, তখন নিশ্চয়ই তোমাদেরকে এরকম অনুপাত দেয়া থাকবে, ঠিক আছে। 9:1, এটা হইতেছে 1:9, এইভাবে অপশনগুলোতে ওইভাবেই তোমাদেরকে সেট করে দিবে। তো তোমরা বুঝতেই পারছো এটা আনসার হবে, কেন হবে, কারণ সমান্তরালে হইতেছে 3C, সিরিজে হইতেছে C/3। যেহেতু রেশিও নিতে বলছে আমরা রেশিও নিলাম। এবার আসো আমার ট্রিক্সটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। এখন ভাইয়া এই অঙ্কটা যদি MCQতে আসতো, আমি নির্ঘাত তোমরা এইভাবেই করতা, সিরিজে বের করতা, সমান্তরালে বের করতা। কিন্তু খেয়াল করো ভাইয়া এত টাইম লাগে না, তুমি দেখেই বলে দিতে পারবা। 3টা সমান মানে C সমান্তরালে থাকলে তুমি কি দেখেই বলতে পারতেছো না 3C হবে আনসার। এটা কি তোমার ম্যাথ করার কোনো দরকার আছে, তুমি তো আনসার ডিরেক্টলি বলতে পারতেছো। সমান্তরালে আমরা কি করি, জাস্ট নর্মাল যোগ, সমান মানে 3টা 3C। এবার আসো প্যারালাল তো ভাইয়া তোমার এখন টাইম লাগার কথা না, তোমাদেরকে তো আমি পড়াইছি যে যেহেতু সমান মানের কয়টা আছে, 3টা আছে, সমান মানটা কত জানি না, সি মানের 3টা আছে, 3 দ্বারা ভাগ করো। এখন দেখো তো একটা অনুপাত কত, প্যারালালে 3C আর এটা হইতেছে C/3, 9 গুণ না। এটা না বুঝলে তুমি জাস্ট রেশিও নিয়ে নিবা, CP/CS, তার মানে 3C, এটা হইতেছে C/3। সো 3C × 3 লিখবা উপরে, C নিয়ে আসবে নিচে, কাটাকাটি করো, আনসার চলে আসবে 9। সো দ্যাট ইজ ওয়াই আমাদের আনসার হবে ডি, অর্থাৎ 9 গুণ। সো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো ভাইয়া যদি বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও, আজকে ক্লাসটা শেষ করে দেই, আর না বুঝলে হয়তো আরেকবার রিপিট করব। আর নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে সমান্তরাল পাত ধারকত্ব, গোলাকার পাতের ধারকত্ব এবং ধারকের যে সঞ্চিত শক্তি এবং তার রিলেটেড যত ধরনের সৃজনশীল আছে এটা আমরা করাবো। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে এইটা বুঝতে পারছো কিনা। জানাও ভাইয়া। হ্যাঁ বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। খুবই সহজ, 3টা সিরিজে বের করবা, এর জন্য আহামরি তোমাকে ফর্মুলা লেখার দরকার নাই, বুঝতেই পারতেছো। 3C প্যারালাল তোমাকে তো তুমি হয়তো 1/C লিখতে পারতো, এখন তো জানো যত মানের আছে তা লিখবা, জয়টা নিচ্ছ তা লিখবা। এখন রেশিও নাও, তাহলে 9 গুণ চলে আসবে। সো এটা আরও শর্টকাট বলা যায় যে 3টা নিছিলা না, একবার যদি সিরিজ রাখো, একবার সমান্তরাল রাখো, স্কোয়ার করলেই চলে। খেয়াল করো তুমি নিছিলা 3টা, আনসার আসছে কিন্তু 9। তুমি যদি 2টা নিতে তাহলে এখানে আসতো 2C আর এখানে আসতো C/2। সো মোটের উপর আনসার আসতো 4 গুণ। খেয়াল করে দেখছো, 4টা নিলে আসতো 4C আর C/4, তার মানে আসতো 16 গুণ। এর মানে আমরা কি বুঝলাম, যে যতটা ধারক নিবা সমান্তরাল সিরিজে যদি রাখো, সিরিজের তুলনায় সমান্তরালে ধারকত্বটা হবে ঠিক তার স্কোয়ার। 4টা নিলে ডিরেক্ট বলে দিতে পারবা 16 গুণ। দেখো এখন আরও সহজ করে দিলাম, অঙ্ক করাই লাগবে না, জাস্ট খুব সহজেই আনসারটা বলে দিতে পারবা। কি আনসার, যে ধরো ভাই আমি তোমাকে বললাম
5টা ধারক আমরা একবার নিছি, সমান্তরাল একবার সিরিজ। রেশিওটা কি চাইছে? সমান্তরাল। আগে কিন্তু সমান্তরাল বলছি আমরা, এবং সমান্তরালে ধারকত্ব বেশি। সমান্তরাল এবং সিরিজের যে অনুপাত, সমান্তরালে যেহেতু বেশি, অফকোর্স এটা ভগ্নাংশ আসবে না, বেশিটাই আসবে। দ্যাট ইজ ওয়াই যেহেতু 5টা নিছি, তার মানে 5 স্কোয়ার করে দিবা। 5 5 25। দেখছো টাইমই লাগে না, জাস্ট সহজ। 5টা নিলে 25, 3টা নিলে 9, 4টা নিলে 16, 2টা নিলে 4। দেখছো, কিন্তু আমাকে যদি রিভার্স করে দিত, সিরিজটা আগে দিত, সমান্তরাল পরে দিত, তখন কিন্তু আনসার 9 আসতো না, এটার আনসার আসতো 1/9। আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ভালোভাবে খেয়াল করো, তোমাকে যদি আগে বলতাম 3টি ধারক সিরিজ ও সমান্তরালে সংযুক্ত করা হয়েছে, তখন যদি রেশিও চাইতাম, তখন কিন্তু আনসার 1/9 আসতো, তখন আনসার 1/4 আসতো, 1/25 আসতো, 1/16 আসতো। মোট কথা, আমরা যতগুলো ধারক নিব যদি সমান মানের হয়, এবং সমান্তরালের রেসপেক্টে যদি আমরা সিরিজের অনুপাত বের করতে চাই বা কয় গুণ এটা বের করতে চাই, স্কোয়ার করে দিলেই হবে। 3টা নিলে 9 গুণ, 4টা নিলে 16 গুণ, 5টা নিলে 25 গুণ। আর যদি সিরিজের রেসপেক্টে চাই, জাস্ট 1/, আকারে নিবা, 1/9, 1/25, 1/16। সো তোমরা যারা অনেকেই ক্লাস করে জানাইছো যে নেক্সট ক্লাস কবে। আচ্ছা, রবিবারে আমাদের ক্লাসটা অফ রাখি। রবিবারের ক্লাসটা আমরা মনে হয় মঙ্গলবারে নেই, আর বৃহস্পতিবারে তো তোমাদের ক্লাস আসেই। আমি ক্লাস নিব, ঠিক আছে? যেহেতু এটা শেষ করতে পারিনি টপিক্সটা, আমরা এর উপর আরেকটা ক্লাস নেব। এবং রবিবার না, যেহেতু শনিবার দিন ঈদ, রবিবার না, আমরা হচ্ছে মঙ্গলবারে নিব তোমাদের ক্লাসটা, এবং আমি তোমাদেরকে টাইম সব গ্রুপে জানিয়ে দিব। সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আমরা ক্লাসটি এখনই শেষ করতেছি। সবাইকে চলে যাওয়ার আগে ঈদ মুবারক। সবাই অবশ্যই ভালো থাকবা, এবং তোমরা একটা চমৎকার ঈদ কাটাবা ইনশাল্লাহ। আমরা তো আগেই বলছিলাম যে আমরা ঈদের সময়ে রাতের দিকে আমরা চেষ্টা করবো, ঈদের দিন, যে আমি রুকন ভাই যারা আছে, আমাদের সিনিয়র ফেভারিট টিচাররা সবাই মিলে একটা লাইভ সেশন করতে পারি, ঈদ আড্ডা, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাইকে শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।